যাব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ইম্পর্টেন্ট ক্লাসে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই এখানে আমাদের অপার স্টুডেন্ট গ্রুপ থেকে আছো এবং এইচএসসি 26 অফিসিয়াল যে গ্রুপটা আছে সেই গ্রুপ থেকে আছো। সবাই যে যেখান থেকে জয়েন করেছো, বাংলাদেশের যে প্রান্ত থেকে জয়েন করেছো না কেন, সবাইকে আমি আমার এই ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম এভার ভাইয়া এই দুটো গ্রুপ থেকে ক্লাস নিচ্ছি। সো আমি আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস ভাইয়া সবার সাথে পরিচিত হব, বাট আমি একটু চাই যে তোমরা সবাই একটু আমাকে জানাও যে ভাইয়ার কথাগুলো তোমরা লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডের লেখাটি তোমাদের কাছে ভিজিবল কিনা। এই দুটো জিনিস একটু আমাকে জানাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা জয়েন করেনি যদিও, বাট আস্তে আস্তে জয়েন করা শুরু করবে। ওকে, সবাই একটু আমাকে জানাতে হবে যে ভাইয়ার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডের লেখাটি তোমাদের কাছে ভিজিবল কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি জয়েন করেছে না, জয়েন করেছে, বাট এই যে রাইট। সো আমার সাথে ওসামা জয়েন করেছো, কাঠগোলাপ জয়েন করেছে, অসীম রয় জয়েন করেছো, রুবাই জানাচ্ছে ক্লিয়ার আছে, রাকিবুল বলছে ভালো আছেন কিনা। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ফাহাদ ভাই এখানে আছি আজকে। আজকে ভার্বের ফর্ম সব রাইট হয়ে যাবে তন্দ্রা বলছে। তন্দ্রা, আমি জানি না তোমার যে ভার্বে এত প্রবলেম, তুমি কত পেয়েছো আমি জানি না, হয়তো বা ইংলিশে খুব খারাপ রেজাল্ট করতে পারো, বাট স্টিল তখন যদি ফাহাদ থাকতো ইংলিশ হয়তো বা একটু হলেও ভালো হতো। এনিওয়ে, সো মাহাদি আমাদের সাথে আছো, তারপরে হচ্ছে মার্শাল মন্ডল আছো, হ্যাঁ, অসীম রয়, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমরা তোমরা অনেকে আমার ক্লাস করেছো আগে, বিভিন্ন ফ্রি ক্লাসগুলো ভাইয়া নিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে। সো তোমরা সেই ক্লাসগুলো হয়তো বা করেছো, সেখান থেকে আমাকে চেনো, বাট আমি চাই অফিসিয়ালি ভাইয়ের পরিচয়টা তোমাদের সাথে একটু দেই। সবার সাথে তোমাদের পরিচিত তো পরিচয় জানা তো পসিবল না একজন একজন করে। অ্যান্ড আমি আমার পরিচয়টা জানাই তোমাদের সাথে, যখন সুযোগ হবে, কখনো যদি সুযোগ হয় তখন তোমাদের সাথে পরিচয় হওয়া যাবে ডিরেক্টলি। তো আমি আজিজ ইবনে ফাহাদ, ভাইয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। রেজাল্ট কিছুদিন আগে দিয়েছে, সো অফিসিয়ালি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটটা বাকি নেওয়াটা, এতটুকুই। অ্যান্ড হচ্ছে ভাইয়ার কলেজ ছিল নরডাম কলেজ ঢাকা, এনডিসি যেটাকে আমরা বলি স্কুল। মেট্রিক পাস করেছিলাম কেবিবি স্কুল অ্যান্ড কলেজ, বৌদ্ধ মন্দিরে অবস্থিত, এনডিসি, দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। অ্যান্ড এসিএস ফিউচার স্কুলে ইংলিশ ডিপার্টমেন্টের সিনিয়র টিচার হিসেবে বর্তমানে কর্মরত আছি। পাশাপাশি তোমাদের এসিএস সিনিয়র সেগমেন্টও ক্লাস নিচ্ছি। সে হচ্ছে ছোট্ট একটা পরিচয়। মোটিভেশন এখন আর না দিই, মোটিভেশন যদি কখনো সুযোগ হয় ক্লাসের পরে, ক্লাসের মাঝখানে, তখন তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করব। সুমন আলী, তারপরে শামসুন নাহার, গোবিন্দ, হ্যাঁ অনেকে জয়েন করেছে। এতক্ষণ ভাই কাউকে দেখতে পাচ্ছিল না, ফেসবুকের বাগের কারণে, মেবি প্রবলেমের কারণে। আজ আবার প্রি টেস্টে পাস করবেন নাকি জানি না, ইংলিশে অবশ্য করবা। মুক্ত চৌধুরী, একটু যদি ভালো মতো করে পড়ো তাহলে অবশ্যই পাস করবা, কেন পাস করবা না? ইংলিশ কি এতটাই কঠিন? সবাই কি আর কি বলে এটাকে, ইংলিশে খারাপ রেজাল্ট করে কি করে নাকি? মোটামুটি অনেকেই ভালো, ম্যাক্সিমাম ভালো রেজাল্ট করে। কিছু কিছু পোলাপান যারা ঠিকমতো পড়াশোনা করে না, প্র্যাকটিস ঠিকমতো করে না, ইংলিশটাকে একটু কঠিন মনে করে, ঝামেলা মনে করে, তোমার তন্দ্রা আপুর মতো, সো তারা হয়তো একটু খারাপ রেজাল্ট করতে পারে। কিন্তু স্টিল ইংলিশ কিন্তু পড়লেই পারা যায়, এত কঠিন কিছু না ইংলিশ। আমার একসময় ইংলিশে ঝামেলা লাগতো, যখন আমি 6, 7, 8-এ ছিলাম তখন ঝামেলা লাগতো। কিন্তু 9-এ যখন উঠলাম, একটু যখন বড় হলাম, তখন বুঝলাম যে আসলে ইংলিশটা কিভাবে কাজ করে। একটা সিম্পল কিছু বেসিক জিনিসগুলো জানলে ইংলিশের বাদবাকি জিনিসগুলো ধরা যায়। সো ওগুলো ধরতে ধরতে প্র্যাকটিস করতে করতে ইংলিশে দেখা যেত যে ভালো রেজাল্ট চলে আসে। তো 9-10-এ ভালো রেজাল্ট হয়েছে, ইন্টারে ভালো রেজাল্ট হয়েছে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, পড়লাম। এনিওয়ে, সো ফার্স্ট লাইভ ক্লাস ভাইয়া, ইয়েস। আমরা সবাই প্রস্তুত কিনা একটু ক্লাসটি করার জন্য আমাকে জানাও তো। সবাই ক্লাসটি করার জন্য প্রস্তুত কিনা? তোমাদের সুমন স্যার ইংলিশ সেকেন্ড পেপারে দুটো টপিকের উপর ক্লাস নিয়েছে। তোমাদের হচ্ছে প্রোনাউন রেফারেন্সের ক্লাস সুমন স্যার নিয়েছে, তারপরে হচ্ছে উনি মডিফায়ার্সের ক্লাস সুমন স্যার নিয়েছে। সো এখন হ্যাঁ, মোটিভেশন নিতে নিতে গায়ে লাগে না, এত মোটিভেশন দিয়ে লাভ নাই, বাস্তবতা আমাদেরকে মেনে চলতে হবে। সো ক্লাসগুলো নিয়ে সুমন স্যার তোমাদের ক্লাসগুলো নিয়েছে, তোমরা দারুণভাবে ক্লাসটা করতে পেরেছো, খুব ভালো মতো তুমি আই বিলিভ যে ক্লাসগুলো বুঝতে পেরেছো। সো আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে কথা বলবো। আমি একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে যে তোমাদের কোন কোন টপিকে প্রবলেম একটু আমাকে জানাও, আমি তোমাদেরকে ফ্রি ক্লাস নিব। তো সেখানে কমেন্ট চেক করে দেখলাম যে সবচাইতে বেশি দুটো টপিকের কোয়েশ্চেন তোমরা করেছো, দুটো টপিক থেকে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন তোমরা জানিয়েছো। সেটা হচ্ছে এক নম্বরে এই রাইট ফর্মস অফ ভার্ব, এবং তারপরে হচ্ছে আমাদের ন্যারেশন। সো ন্যারেশনে এবং তোমাদের হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বে,
এই দুটো টপিকে তোমাদের সবচাইতে বেশি প্রবলেম ছিল এবং আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে কথা বলছি। নেক্সট কোনো ফ্রি ক্লাসে হয়তো ভাইয়া তোমাদেরকে ন্যারেশন নিয়ে কথা বলবো, ডিসকাস করব, যদি ক্লাস নেওয়ার সুযোগ থাকে। ওকে, আমরা শুরু করছি টপিক রাইট ফর্মস অফ ভার্ব। বেশি কথাবার্তা না বলে আমরা মেইন টপিকের দিকে চলে যাই, সবাই যেহেতু প্রস্তুত আছো। সো বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস, মেইন টপিকে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ভার্ব। ভার্ব জিনিসটা কি এটা আমাদেরকে জানতে হবে। দেখো, ভার্ব হচ্ছে যে ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ দ্বারা, আমরা জানি 8 প্রকার পার্ট অফ স্পিচ আমাদের ইংলিশে আছে, আমাদের 8 প্রকার পার্ট অফ স্পিচ আমাদের ইংলিশে আছে। ওই 8 প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে যেই পার্ট অফ স্পিচ বা যেই শব্দ দিয়ে আমাদের কি করা বোঝায়, কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা বোঝায়, কোনো জিনিস হওয়া বোঝায় বা কোনো জিনিস থাকা বোঝায়। আমি আবারও বলছি, কোনো কাজ করা বোঝায়, কোনো জিনিস হওয়া বোঝায় বা কোনো জিনিস থাকা যদি বোঝায়, তাকে বেসিক্যালি হচ্ছে আমাদের ভার্ব বলে। তিনটা জিনিস, একটা ভার্ব হতে গেলে তিনটা জিনিস বুঝালে সেটা আমাদের ভার্ব হবে। প্রথমত হচ্ছে কোনো কাজ করা বুঝালেই ভার্ব হবে, 1 নাম্বার। সবসময় কাজ করা বুঝালেই আমাদের ভার্ব হবে। তারপর আমাদের হওয়া যদি বুঝায় সেখানে ভার্ব হবে, এবং কোনো জিনিস থাকা যদি বুঝায় সেখানে হচ্ছে আমাদের ভার্বের দিকে চলে যাবে। এখন একটা এক্সাম্পল খেয়াল করে দেখো, কাজ করা, হওয়া কিংবা থাকা যদি বুঝায় তাকে ভার্ব বলে। যেমন হি গোজ টু মার্কেট, সে মার্কেটে যায়। হি গোজ টু মার্কেট, খুবই সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা যখন রুলসগুলো পড়বো, রুলসগুলো বেশি ইম্পর্টেন্ট, জাস্ট তোমাদেরকে ভার্বটা আগে তোমাদেরকে ক্লিয়ার করি। সো হি গোজ টু মার্কেট, সে মার্কেটে যাচ্ছে। এই যে গোজ, এই গোজ দ্বারা কি বুঝাইতেছে, এই গোজ দ্বারা কি বুঝাইতেছে, এখানে বোঝানো হচ্ছে যে কাজ, ডিরেক্টলি কাজ করতেছে না গোজ দ্বারা। সেখানে গোজ দ্বারা ডিরেক্টলি কাজ করা বোঝানোর কারণে এখানে এই গোজ ওয়ার্ডটা হচ্ছে আমাদের ভার্ব। আবার দেখো, শি ইজ মেকিং টি, সে চা বানাচ্ছে। চা বানানো এটা ডেফিনেটলি একটা কাজ। তাহলে এই যে ইজ মেকিং, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে কি ভার্বের দিকে চলে যাচ্ছে। সো এখানে গোজ, ইজ মেকিং এগুলো ডিরেক্টলি কাজ করা বোঝায়, ভার্বের দিকে চলে যায়। এখন যদি বলে যে ভাইয়া হওয়াটাকে কিভাবে আমরা কাজ বলতে পারি, হওয়া বা কোনো কিছু থাকা, এটা কিভাবে কাজ হয়, কিভাবে ভার্ব হয়। যেমন আমি যদি এক্সাম্পল তোমাদেরকে দেখাই, হওয়াটা কিভাবে ইন্ডিকেট করতে পারে। আমি সিম্পল, যেমন আমি যদি বলি যে হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার, সে হয় একজন শিক্ষক, সে হয় একজন শিক্ষক। সো এখানে দেখো ভাইয়া, এই যে ইজ, এই ইজ দ্বারা কি বুঝায়, ইজ দ্বারা কিন্তু এখানে আমাদের হওয়াটাকে ইন্ডিকেট করছে, হওয়া বুঝাইতেছে। সো এই হওয়া বোঝানোর কারণে এই ইজটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে ভার্ব। এবং মনে রাখতে হবে, তোমাদের সবাইকে মনে রাখতে হবে, ইংরেজিতে মানে ভার্ব, যে কোনো বাক্যে ভার্ব থাকতেই হয়, যে কোনো বাক্যে আমাদের ভার্ব থাকতেই হয়। ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য হতে পারে না, নেভার। ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য একদমই হতে পারে না। ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ, একদম বাক্যের প্রাণ বলা হয়ে থাকে আমাদের ভার্ব। সো তেমনি এই বাক্য, যেহেতু এটা একটা বাক্য, সেন্টেন্স, ডেফিনেটলি বাক্যে ভার্ব আছে, এবং যেই শব্দ দিয়ে হওয়াটাকে ইন্ডিকেট করছে, হওয়া বুঝাচ্ছে, সো ইজ হচ্ছে আমাদের এখানে ভার্বের দিকে চলে যায়। আবার দেখো, কোনো কিছু থাকা যদি বুঝায়, যেমন আমি যদি বলি যে দে হ্যাভ সাম বুকস, তাদের কিছু বই আছে, তাদের কিছু কি আছে, তাদের কিছু বই আছে। তাহলে এই যে হ্যাভ, এই হ্যাভ শব্দটা দ্বারা এখানে কি আমাদের হচ্ছে থাকাকে ইন্ডিকেট করছে, কোনো কিছু থাকা এইটাকে বুঝাইতেছে। তাহলে এই যে থাকা বোঝানোর কারণে এখানে হ্যাভটা কি আমাদের ভার্ব হিসেবে কাজ করে। সো আমরা দেখলাম, কোনো কাজ করা বুঝালেও ভার্ব হয়, কোনো জিনিস হওয়া বুঝালে ভার্ব হয়, এবং কোনো জিনিস কি থাকা বুঝালে সেটা আমাদের ভার্বের দিকে চলে যায়। বুঝতে পেরেছো? সো এখানে ভার্ব, আর মনে রাখতে হবে ভার্বকে বলা হয় বাক্যের প্রাণ। ভার্বকে বলা হয় কি আমাদের বাক্যের প্রাণ। ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য তৈরি হতে পারে না, ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য তৈরি হতে পারে না। হ্যাঁ, হতে পারে, তবে সেক্ষেত্রে ভার্বটা উহ্য অবস্থায় থাকে। কোনো বাক্যে যদি ভার্ব না পাও, কোনো বাক্যে যদি ভার্ব না পাও, তখন ধরে নিতে হবে এই বাক্যে ভার্বটা উহ্য অবস্থায় আছে, মানে আছে কিন্তু দেখা যায় না, এমন অবস্থায় ভার্বটা বাক্যে আছে। বাট একদমই যদি আমরা লিটারাল মিনিংয়ের কথা চিন্তা করি, ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য হতে পারে না। একটা বাক্য দিয়ে আমরা যদি তোমাকে ইন্ডিকেট করে বুঝাই, যেমন আজ দেখো, আমি যদি বলি এখানে, আমি যদি বলি যে হি প্লেইজ ফুটবল, একটা জিনিস খেয়াল করে দেখো, হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে। তুমি একটা বাক্য দ্বারা আমরা কি বুঝাই, একটা বাক্য দিয়ে বেসিক্যালি আমরা আমাদের মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করি, মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করি। সো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে সে কি করে, সে কি করে, তুমি উত্তরে বললা হি প্লেইজ ফুটবল, হি প্লেইজ
ফুটবল পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। এখন তোমাকে আবার জিজ্ঞেস করলো সে কি করে, তুমি বললা যে হি প্লেজ, সে খেলে, হি প্লেজ সে খেলে, কি খেলে, কি খেলে সেটা পরবর্তী কোয়েশ্চেন, কি খেলে সেটা পরবর্তী কোয়েশ্চেন, বাট ইনিশিয়ালি হি প্লেজ সে খেলে, তোমার কিন্তু মনের ভাব মোটামুটি প্রকাশিত হচ্ছে, মনের ভাব মোটামুটি কি প্রকাশিত হচ্ছে, বাক্য হিসেবে এটা আমরা এটাকে বাক্য হিসেবে ধরতে পারি। অবজেক্ট বাক্যে নাই, এই যে হি প্লেজ ফুটবল, হিটা আমাদের সাবজেক্ট, প্লেজ আমাদের ভার্ব এবং ফুটবলটাকে আমাদের অবজেক্ট ছিল। সো বাক্যে যদি আমি অবজেক্ট নাও দেই, আমি যদি বাক্যের মধ্যে অবজেক্ট নাও দেই, তাও কিন্তু আমাদের বাক্যটা হয়ে যায়। শুধু সাবজেক্ট বা ভার্ব থাকলেও কি আমাদের বাক্যটা হয়ে যায়। আবার তোমাকে যদি বলা হয়ে থাকে সে কি করে, সে কি করে, তুমি বললা হচ্ছে প্লেজ ফুটবল, প্লেজ ফুটবল, কি করে, ফুটবল খেলে, প্লেজ ফুটবল, ফুটবল খেলে। তাহলে এই যে প্লেজ ফুটবল, ফুটবল খেলে, সে ফুটবল খেলে, হি সাবজেক্টটা না দিলেও আমাদের বাক্যটা হয়, সাবজেক্টটা না দিলেও কি আমাদের বাক্যটা হয়। সাবজেক্ট কিংবা অবজেক্ট বাক্যের ইম্পর্টেন্ট কোনো জিনিস না, বাক্যের ইম্পর্টেন্ট কোনো জিনিস না, শুধু সাবজেক্ট বাদে অবজেক্ট বাদেও কি আমাদের বাক্যটা হয়। কিন্তু তুমি যদি মনে করো তোমাকে জিজ্ঞাসা করলো সে কি করে, সে কি করে, তুমি বললা যে হি ফুটবল, হি ফুটবল, সে হয় ফুটবল, হওয়াটাকে তো ইন্ডিকেট করছে না, হি ফুটবল, সে ফুটবল। তাহলে সে ফুটবল দিয়ে কি করে, ফুটবল দিয়ে কি করে আলটিমেটলি বোঝার কোনো উপায় নাই। বা মানে এখানে আমি যখন এখানে ভার্ব দেই নাই, আমি যখন এখানে কোনো ভার্ব দেই নাই, এই যে কোনো ভার্ব যদি আমি যদি না দেই, তাহলে আলটিমেটলি সেখানে কি আমাদের বাক্যটাও সুন্দর মতো করে হয় না, বাক্যটাও গ্রামারলি কোনো সঠিক হয় না। তার মানে কি এই বাক্যের সাবজেক্টটা থাকলেও কোনো লাভ নাই, অবজেক্ট থাকলেও কোনো লাভ নাই, যদি না বাক্যে ভার্ব থাকে। সো ভার্ব, শুধু ভার্ব থাকলেও বাক্যের অর্থ হয়ে যায়, কিন্তু ভার্ব ছাড়া তুমি দুনিয়ার যা কিছু আছে সব কিছু দিলা, আলটিমেটলি কোনো লাভ কিন্তু হবে না। তো দ্যাটস ওয়াই ভার্বকে বলা হয় দ্য হার্ট অফ আ সেন্টেন্স, বাক্যের প্রাণকে বলা হয়ে থাকে আমাদের কি হার্ট, বা হার্ট বিট অফ আ সেন্টেন্স, বা হার্ট অফ আ সেন্টেন্স বলা হয়ে থাকে। ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছো এতটুকু? দেন আমরা চলে যাই হচ্ছে ভার্বের প্রকার ভেদে। একটা ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, ভার্বকে প্রধানত আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং আরেকটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এবং হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। সবাই কি ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পর্কে জানি? একটু আমাকে কমেন্ট করে জানাও তো, আমরা কি ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পর্কে জানি? আমরা কি ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পর্কে জানি? একটু আমাকে জানাতে হবে। ওকে, হ্যাঁ জানি, অনেকেই জানি, আবার অনেকেই ফাহিম বলছে হ্যাঁ জানি। তারপরে হচ্ছে মাহাদি হাসান বলছে ফ্রেজ, ওকে ফ্রেজ। কাঠগোলাপ বলছে জানি। কাঠগোলাপ, তোমার নামে কি কাঠগোলাপ? হ্যাঁ, নাকি অন্য কোনো নাম আছে তোমার? কাঠগোলাপ, ইয়েস। রুবায়েত বলছে জানি। ভাইয়া আরেকবার বলেন। অনামিকা বলছে, ওসামা বলছে না। অনেকে জানে অনেকে জানি না, সমস্যা নাই। তোমরা যারা জানো বা যারা জানো না, আমি তোমাদেরকে এখন ক্লিয়ার করে দেই, জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো তোমরা। আমার কাছে মনে হয় আজকের ক্লাসটা করার পর রাইট ফর্মস অফ ভার্বে একটু মনোযোগ দিলে, টেকনিকটা বুঝতে পারলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, প্র্যাকটিসের ওপর কোনো বিকল্প নাই, তোমাকে আজকের ক্লাস করার পরে প্র্যাকটিস করতে হবে। মানে ক্লাস করে ফেলে রাখলাম সব হয়ে যাবে এরকমও না, প্র্যাকটিস করতে হবে। বাস আমি তোমাকে ট্র্যাকটা সুন্দর মতো করে ধরিয়ে দিব, প্র্যাকটিস করার জন্য তোমাকে মেইন টেকনিকগুলো বলে দিব। আই বিলিভ তোমার সেখান থেকে মোটামুটি কমন চলে আসবে, তুমি প্র্যাকটিস ভালো মতো করতে পারবা। সো দেখো, ফাইনাইট ভার্ব এবং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, বাংলাটা আমাদের না জানলেও চলে। আর নন ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া এবং হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া। দুটো জিনিস খেয়াল রাখবা, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব বের করার জন্য তোমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, জাস্ট দুইটা সিম্পল জিনিস খেয়াল রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে, মনে করো এ পাশটা হচ্ছে আমাদের ফাইনাইট এবং এ পাশটা হচ্ছে আমাদের নন ফাইনাইট। সো দুইটা জিনিস মাথায় রাখবা ফাইনাইট এবং নন ফাইনাইটের ক্ষেত্রে, বা একটা জিনিস মাথায় রাখলেও হবে। ভাইয়া তোমাদেরকে দুইটা টেকনিকের কথা বলে দিচ্ছি, দুইটা টেকনিকের কথা বলে দিচ্ছি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে। যেমন দেখো, প্রথমত হচ্ছে ফাইনাইট ভার্বকে দেখলে টেন্স চেনা যায়, ফাইনাইট ভার্বকে দেখলে টেন্স চেনা যায়।
টেন্স চেনা যায়। আমাদের ফাইনাইট ভার্বকে দেখলে টেন্স চেনা যায়। ওকে, আর 2 নম্বর, আর নন ফাইনাইট ভার্বকে দেখলে টেন্স চেনা যায় না। টেন্স চেনা যায় না। সো ফাইনাইট ভার্বকে দেখলে টেন্স চেনা যায়, আর নন ফাইনাইট ভার্বকে দেখলে টেন্স চেনা যায় না। 2 নম্বর হচ্ছে এটা সবসময়, ফাইনাইট ভার্ব সবসময় সাবজেক্টের পরে বসে। সবসময় সাবজেক্টের পরে বসে। আর নন ফাইনাইট ভার্ব কখনোই সাবজেক্টের পরে বসবে না। সাবজেক্টের পরে বসে না। এই দুটো জিনিস একটু লিখে রাখো। সবাই, প্রথমত বললাম আমার নাম হচ্ছে ফাহাদ, আজিজ ইবনে ফাহাদ। ফাহাদ ভাই আমার বলে তোমরা ডাকতে পারো, তানজিল। ওকে, দেখো ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং একটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ভার্ব যেই ভার্বকে দেখলে টেন্স চেনা যায়। এটা কোন ভার্ব? টেন্স চেনা যায়, বা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স, এই বাক্যের মানে এই বাক্যের দিকে তাকালে তুমি ইজিলি টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারবা, টেন্সটা ধরতে পারবা। প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স, তুমি হচ্ছে টেন্সটাকে ধরতে পারবা। এবং ফাইনাইট ভার্ব সবসময় বাক্যের সাবজেক্টের পরে বসে। ফাইনাইট ভার্ব সবসময় বাক্যের সাবজেক্টের পরে বসে। আর দেখো নন ফাইনাইট ভার্ব সম্পূর্ণ এটার উল্টা, সম্পূর্ণ উল্টো। সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব কখনো তুমি টেন্স চিনতে পারবা না। নন ফাইনাইট ভার্বকে দেখলে তুমি কখনোই টেন্স চিনতে পারবা না, এবং এটা কখনো কি সাবজেক্টের পরেও বসে না। সাবজেক্টের পরেও কি বসে না। একটা ছোট্ট এক্সাম্পল আমরা খেয়াল করে চলো, আমরা ছোট্ট এক্সাম্পল খেয়াল করে দেখি। যেমন আমি যদি বলি যে হি গোজ টু স্কুল, he goes to school to learn something. He goes to school to learn something. সে স্কুলে যায় কিছু শেখার জন্যে। আবার আরেকটা বাক্য তোমাদেরকে যদি বলি যে he went to school to learn something. He goes to school to learn something এবং he went to school to learn something। দুটো বাক্য খেয়াল করে দেখো, এখানে বাক্য দুইটা। আমাদেরকে মনে রাখতে হবে, তোমরা সবাই মনে রাখবা, একটা বাক্যে, বাক্য যদি হয় একটা বা ক্লজ যদি হয় একটা, ক্লজ একটা বা একটা বাক্যে সবসময় একটাই ফাইনাইট ভার্ব থাকবে। একটা বাক্যে সবসময় আমাদের একটাই ফাইনাইট ভার্ব থাকবে। একের অধিক ফাইনাইট ভার্ব কখনোই বাক্যে বসতে পারে না। এই সেম লাইনটা তোমাদের খাতার মধ্যে লিখে রাখো, সেম লাইনটা খাতার মধ্যে লিখে রাখো। ভাই তোমাদেরকে স্লাইডগুলো দিয়ে দিব, সমস্যা নাই, স্লাইডগুলো দিয়ে দিব, প্রবলেম নাই। সো মনে রাখতে হবে, সবসময় মনে রাখবা যে একটা বাক্যে আমাদের একটাই ফাইনাইট ভার্ব বসে, কখনোই একের অধিক ফাইনাইট ভার্ব বাক্যে বসতে পারে না, বা একের কমও বসতে পারে না। বাক্যে একটাই ফাইনাইট ভার্ব বসবে এবং একটা ফাইনাইট ভার্ব বাক্যে বসতেই হবে। বাক্যে একটা ফাইনাইট ভার্ব বসবে এবং একটা ফাইনাইট ভার্ব বাক্যে বসতেই হবে। ওকে, আর নন ফাইনাইট ভার্ব বাক্যে বসতেও পারে, নাও বসতে পারে, আবার অনেকগুলোও বসতে পারে। নন ফাইনাইট ভার্ব বাক্যে বসতেও পারে, নাও বসতে পারে, আবার অনেকগুলো বসতে পারে। এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, কিন্তু ফাইনাইট ভার্ব বাক্যে একটাই বসে সবসময়, মানে মনে রাখবা একটাই ফাইনাইট ভার্ব বাক্যে বসে। সো এখানে খেয়াল করে দেখো, এই বাক্যে গোজ একটা ভার্ব, এবং তোমার হচ্ছে টু লার্ন আরেকটা ভার্ব। গোজ একটা ভার্ব, টু লার্ন আরেকটা ভার্ব, ওয়েন্ট একটা ভার্ব এবং টু লার্ন হচ্ছে আমাদের আরেকটা ভার্ব। দুটো বাক্যে দুইটা ভার্ব মনে হচ্ছে। গোজ একটা মানে গোজ দ্বারা কাজ করা বোঝায়, আবার লার্ন এটা দ্বারা শিখা, কাজ করাটাকে বোঝায়। সো মনে হচ্ছে দুইটা ভার্ব এই বাক্যে আছে, কিন্তু মনে রাখতে হবে বাক্য যেহেতু একটা, এখানে ফাইনাইট ভার্ব হবে একটা। বাক্য যেহেতু একটা, ফাইনাইট ভার্ব হবে একটা, দুইটা ফাইনাইট ভার্ব বাক্যে থাকতে পারে না। সো যেহেতু এখানে দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, আমরা দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, তার মানে গোজ একটা ফাইনাইট ভার্ব এবং একটা গোজ একটা, আমাদের দুটা ভার্ব, গোজ একটা ভার্ব এবং টু লার্ন হচ্ছে আমাদের আরেকটা ভার্ব। দুটো ভার্বের মধ্যে যে কোনো একটা হচ্ছে আমাদের ফাইনাইট, হয় এইটা ফাইনাইট নয় এইটা ফাইনাইট। সো আমরা একটু বের করি কোনটা ফাইনাইট ভার্ব, আমরা সেটা একটু বের করি।
কোনটা ফাইনাইট ভার্ব এই দুটো ভার্বের মধ্যে, আমরা সেটা একটু বের করার চেষ্টা করি। কি বলছে দেখো, হি গোজ টু স্কুল টু লার্ন সামথিং। এই যে দেখো তো আমাদের ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞা ছিল হচ্ছে এখানে টেন্স চেনা যায়, এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আমাদের বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে ফাইনাইট ভার্বের টেন্স চেনা যায় এবং সাবজেক্টের পরে বসে। সো হি হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে আমাদের গোজ এই ভার্বটা বসছে। আবার তুমি গোজের দিকে তাকাও তো, এই যে গোজ ওয়ার্ডটা আছে, এই গোজের দিকে তাকাও, গোজটা হচ্ছে আমাদের কোন টেন্সের মানে টেন্সটাকে ইন্ডিকেট করছে? কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। ওকে, আমি এটা মানে এই গোজের দিকে তাকালে টেন্স আমি চিনতে পারতেছি, টেন্স আমি আইডেন্টিফাই করতে পারছি, টেন্স আমি চিনতে পারতেছি। আবার দেখো টু স্কুল টু লার্ন সামথিং, এই যে টু লার্ন, এই টু লার্নটা কি? টু লার্নটা কি? আমাদের দেখো শিখতে যাচ্ছি বাই দ্য ওয়ে। আর নেক্সট বাক্যটা খেয়াল করে দেখো, তাহলে তুমি এটা ইজিলি বুঝতে পারবে এটা আমাদের নন ফাইনাইট ভার্ব কিনা। দেখো আরেকটা বাক্য দেখো তো ভাইয়া, হি ওয়েন্ট টু স্কুল। হি ওয়েন্ট, এই যে দেখো ওয়েন্ট সাবজেক্টের পরে বসছে আমাদের ওয়েন্ট, এবং এই যে ওয়েন্ট এটা কোন টেন্স? এটা কিন্তু আমাদের পাস্ট টেন্স, রাইট? সো এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, এইটা আমাদের পাস্ট টেন্স। সো আমি এই দুটো ভার্বকে দেখলে টেন্স আইডেন্টিফাই করতে পারছি, চিনতে পারতেছি। কিন্তু খেয়াল করে দেখো তো, এই যে টু লার্ন, এই টু লার্ন, এখানেও টু লার্ন, এখানেও টু লার্ন, আমি কিন্তু টেন্স চেঞ্জ করলাম, প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে টেন্স চেঞ্জ করলাম, এবং দেখো টু লার্ন, এটা কিন্তু আলটিমেটলি চেঞ্জ আমি করছি না। এটা কি আলটিমেটলি আমি কি চেঞ্জ করতেছি? কোনো চেঞ্জ করতেছি না, তার মানে চেঞ্জ হচ্ছেও না। আবার দেখো টু লার্ন, প্রেজেন্টও টু লার্ন, পাস্টেও টু লার্ন, তাহলে আলটিমেটলি কি এটা টেন্স দ্বারা কি তোমার হচ্ছে প্রভাবিত হচ্ছে না, টেন্স দ্বারা তোমার কি প্রভাবিত হচ্ছে না। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের নন ফাইনাইট ভার্ব, এবং টু লার্ন হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। সো নন ফাইনাইট অ্যান্ড দিস ওয়ান ইজ ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো হোয়াট ইজ ফাইনাইট ভার্ব অ্যান্ড হোয়াট ইজ নন ফাইনাইট ভার্ব? আরও বেশ কিছু এক্সাম্পল আমরা দিতে পারি, বাট আমরা এটাকে এই বেসিকের ক্ষেত্রে বেশি লেন্দি না করি, আমরা মূল লেসনের দিকে চলে যাবো একটু পরে। বাট একটু আমাকে ইনিশিয়ালি জানাও সবাই কি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ডিফারেন্সটা কি বুঝতে পেরেছো কিনা, পার্থক্যটাকে বুঝতে পেরেছো কিনা? জাস্ট দুটো জিনিস মাথায় রাখবা, যে ফাইনাইট ভার্ব টেন্স চেনা যায় আর সাবজেক্টের পরে বসে, নন ফাইনাইট ভার্ব টেন্স চেনা যায় না এবং সাবজেক্টের পরেও বসে না। সবাইকে বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী পার্টে চলে যাই। ওকে, জাস্ট 1 মিনিট। আচ্ছা, রাইট ফর্মস অফ ভার্ব। দেখো একটি ভার্বের ভিন্ন ভিন্ন রূপ হয়ে থাকে, একটা ভার্বের অনেকগুলো রূপ হয়ে থাকে, অনেকগুলো রূপ আমরা দেখতে পাই যে একটা ভার্বে দেখো কি কি রূপ হইতে পারে। একটা ভার্বের দেখো তোমার হচ্ছে বেস ফর্ম হইতে পারে, এস বা ইএস ফর্ম হইতে পারে, V2 ফর্ম হইতে পারে, V3 ফর্ম হইতে পারে, 2 প্লাস ভার্বের ফর্ম হইতে পারে, ভার্ব প্লাস আইএনজি ফর্ম হইতে পারে। সো একটা ভার্বের 6টি রূপ হতে পারে, একটা ভার্বের অনেকগুলো রূপ হয়ে থাকে। যেমন বেস ফর্ম প্লে, ইট, গো, দেন এস বা ইএস ফর্ম প্লেজ, ইটস, গোজ। এরপর দেখো V2 ফর্ম প্লেড, অ্যাট, ওয়েন্ট, এগুলোকে আমাদের পাস্ট ফর্ম। দেন পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, ইটেন, গন। একইভাবে 2 প্লাস ভার্ব ফর্ম টু প্লে, টু ডু, এবং তোমার হচ্ছে কি ওকে, এবং টু গো। আবার দেখো প্লেইং, ইটিং, গোয়িং, এগুলো কি আরেকটা ভার্বের ফর্ম। সো একটা ভার্বের অনেকগুলো ফর্ম হতে পারে। এখন রাইট ফর্মস অফ ভার্বের মূল আলোচনার বিষয় কোনটা? রাইট ফর্মস অফ ভার্বে মূল আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের কোন অবস্থায় ভার্বের কোন ফর্মটা ইউজ করতে হবে, কোন অবস্থায় ভার্বের কোন ফর্মটা আমাদেরকে ইউজ করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমাদেরকে জানতে হবে কখন গোজ বসে, কখন গো বসে, কখন ইটেন হয়, কখন টু ইট হয়, আবার কখন ইটিং হয়। এগুলো মোটামুটি আমাদের রাইট ফর্মস অফ ভার্বে দেখতে হয়। এবং এই জিনিসগুলো বোঝার জন্যে আমাদেরকে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে টেন্স সম্পর্কে জানতে হবে। আমাদেরকে কি আছে? টেন্স। এই টেন্স সম্পর্কে আমাদেরকে খুব ভালো আইডিয়া রাখতে হবে। যদি আমি টেন্স সম্পর্কে ভালো আইডিয়া না রাখি তাহলে রাইট ফর্মস অফ ভার্বে কিন্তু প্যারা খেয়ে যাব, একটু ঝামেলা হয়ে যাবে। তো এখন তো টেন্স বোঝানোর সুযোগটা নাই এই মানে একটা ক্লাসের মধ্যে। আমি আশা করি তোমাদের টেন্স নিয়ে মোটামুটি আইডিয়া আগে থেকেই আছে, সো আমি টেন্স নিয়ে এখন ডিসকাস করছি না, বাট মূল যখন রুলগুলো যখন পড়বো তখন তোমাদের টেন্স নিয়ে একটু আইডিয়া তোমরা পেয়ে যাবা। বাট স্টিল টেন্স নিয়ে তোমাদের নিজের একটু স্টাডি করতে হবে, শিখে নিবা যে টেন্স কীভাবে কাজ করে।
আমি নিয়মগুলো তোমাদেরকে যখন পড়াবো তখন তোমাদের সেখান থেকে টেন্স অনেক কিছুই তোমার কাভার আপ করে ফেলতে পারবো আজকের ক্লাসে, বাট স্টিল আর একটু গভীরে জানার জন্য তোমাদের টেন্সটা আলাদাভাবে পড়াটা বেটার হবে, ঠিক আছে কি না? ওকে, সো আমাদের রাইট ফর্মস অফ ভার্বের টেন্সটা ভালো মতো করে জানতে হবে। তুমি যদি টেন্স ভালো মতো করে বুঝো, তুমি যদি টেন্স ধরতে পারো, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, টেন্স তুমি যদি ধরে ফেলতে পারো, তাহলে তুমি দেখবা 3 থেকে 4টা তুমি ইজিলি সলভ করে ফেলতে পারতেছো। তুমি যদি প্রেজেন্ট টেন্স ধরে ফেলো, 3 থেকে 4টা ইজিলি তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিলে হয়ে যায়, বা V1 ফর্ম বা বেস ফর্ম ইউজ করলে হয়ে যায়। তুমি যদি পাস্ট টেন্স ধরে ফেলতে পারো, জাস্ট ওই ব্র্যাকেটের ভার্বটাকে V2 করলেই হয়ে যায়। তুমি যদি ফিউচার ধরে ফেলতে পারো, 3 থেকে 4টা ভার্বে শ্যাল বা উইল যুক্ত করলে কিন্তু হয়ে যায়। আমাদের পরীক্ষাতে টেন্সটা ধরাটা কিন্তু খুব প্রয়োজন। টেন্স ধরে ফেলতে পারলে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, জাস্ট বেসিক টেন্সটা ধরে ফেলতে পারলেই তোমার রাইট ফর্মস অফ ভার্বে অনেকাংশ তুমি এগিয়ে যাবা, তুমি সলভ করে ফেলতে পারবা। জাস্ট বেসিক টেন্স, মানে ডিটেলস জানার দরকার নাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাদের ডিটেলসে জানার দরকার নাই, বাট বেসিক টেন্স তুমি যদি ধরে ফেলতে পারো তাহলে তুমি 3 থেকে 4টা ইজিলি সলভ করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, পরবর্তী পার্টে চলে যায়, আমাদের প্রথম নিয়মে চলে যায়। দেখো নোট 1-এ চলে যাচ্ছি আমরা, একদম নোট 1-এ চলে যাই। সবাই একটু খেয়াল করে দেখো নোট 1-এ কি বলেছে। হ্যাঁ, তোমাদের একজন বলছে ভাই টেন্সটা একটু রিক্যাপ করে দিলে ভালো হয়। রিক্যাপ টেনশন নিও না, আমি যখন তোমাদেরকে পড়াবো না, তোমাদেরকে যখন এই টেন্স মানে রুলসগুলো যখন পড়াবো না, তখন তোমরা একটু হলেও টেন্সের আইডিয়া পেয়ে যাবা, একটু হলেও কি তোমার টেন্সের আইডিয়া পেয়ে যাবা। সেটা নিয়ে টেনশনের কিছু নাই, টেনশন করো না একদমই। দেখো কি বলছে এখানে, নোট 1টা কি বলছে, সবাই এখন একটু মনোযোগ দাও প্লিজ, সবাই এখন একটু মনোযোগ দাও, কোনো স্প্যামিং করো না, একটু মনোযোগ দাও। নোট 1-এ বলেছে দেখো, সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম বলছে, খুবই ইম্পর্টেন্ট। আমাদের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোন কোন জিনিসগুলো আসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোন কোন জিনিসগুলো আসে? দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূলত হচ্ছে আমাদের যেই কাজগুলো চিরন্তন সত্য, যেই ভার্বগুলো, মানে যেই সেন্টেন্স দ্বারা, যেই বাক্য দ্বারা চিরন্তন সত্য কোনো জিনিসকে বোঝায়। কি বোঝায়? চিরন্তন সত্য কোনো জিনিসকে বোঝায়, বা প্রতিদিনের অভ্যাসকে বোঝায়, রেগুলার কোনো অ্যাক্টিভিটিসকে বোঝায়, ওই সকল ভার্বগুলোকে বেসিক্যালি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে আসে। চিরন্তন সত্য, ঐতিহাসিক কোনো তথ্য, ঐতিহাসিক, যেমন চিরন্তন সত্য বলতে কি বোঝায়? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, 2 2 4 হয়, বরফ পানিতে ভাসে, এগুলো কি আমাদের চিরন্তন সত্য না? চিরন্তন সত্য। সো এই জিনিসগুলো অল টাইম তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসে। বা প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের অভ্যাস, যেমন আমি যদি বলি হচ্ছে যে আমি রোজ সকালে ব্যায়াম করি, আমি রোজ সকালে ব্যায়াম করি। সো এই যে রোজ সকালে ব্যায়াম করি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি অভ্যাস, এটা আমাদের চিরন্তন, মানে তোমার হচ্ছে কি বলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দিকে চলে আসবে। সো যেই কাজগুলো, যেই ভার্ব মানে কাজের মাধ্যমে, যেই বাক্যের মাধ্যমে রেগুলার অ্যাক্টিভিটি, অভ্যাস বা চিরন্তন সত্যকে বোঝায়, সেগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসে। এবং ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে বাক্যটা রয়েছে, ওই বাক্যে যদি সাবজেক্ট থার্ড পারসন হয়, সাবজেক্ট থার্ড পারসন হয়, থার্ড পারসন কোনগুলো? এই যে আই, উই এবং ইউ, এই 3টা সাবজেক্টের বাইরে যতগুলো সাবজেক্ট আছে, এই 3টা সাবজেক্টের বাইরে যতগুলো সাবজেক্ট আছে, সবগুলো হচ্ছে আমাদের কি থার্ড পারসন। যেমন আমি যদি বলি হচ্ছে হি, হি কি আমাদের থার্ড পারসন, দে আমাদের থার্ড পারসন, যে কোনো নাম, যে কোনো নাম কি আমাদের থার্ড পারসন, শি আমাদের থার্ড পারসন, ইট আমাদের থার্ড পারসন, যে কোনো নাম বলতে আমি যদি ফাহাদের কথা বলি, ফাহাদ, এটাও কি আমাদের থার্ড পারসন। সো যে কোনো নাম আমাদের হচ্ছে বেসিক্যালি থার্ড পারসন। সো যদি আমাদের এই সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, থার্ড পারসন, এগুলো সবগুলো আমাদের থার্ড পারসন, কিন্তু সবগুলো সিঙ্গুলার না। এই যে দে, দে কি সিঙ্গুলার? দে কিন্তু প্লুরাল, দে কিন্তু কি আমাদের প্লুরাল। সো এই যে দেটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্লুরাল, এখানে হি আমাদের সিঙ্গুলার, যে কোনো নাম আমাদের সিঙ্গুলার, শি আমাদের সিঙ্গুলার, ইট আমাদের সিঙ্গুলার। সো সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার হয়, থার্ড পারসন এবং সিঙ্গুলার যদি হয়, তখন ভার্বের শেষে আমাদের এস বা ইএস যুক্ত করতে হবে, তখন ভার্বের শেষে আমাদের এস বা ইএস যুক্ত করতে হবে। এক্সাম্পল খেয়াল করে দেখো, একটা এক্সাম্পল খেয়াল করো যে রহিম গো টু স্কুল এভরিডে, রহিম গো টু স্কুল এভরিডে, রহিম প্রতিদিন স্কুলে যায়। রহিম কোথায় যায়?
প্রতিদিন স্কুলে যায়, তাহলে তার এটা প্রতিদিনের কাজ, চিরন্তন, মানে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং রহিম দেখো তো ভাইয়া, রহিম থার্ড পারসন এবং সিঙ্গুলার না? রহিম থার্ড পারসন এবং সিঙ্গুলার কিনা? রহিম থার্ড পারসন এবং সিঙ্গুলার কিনা? থার্ড পারসন এবং সিঙ্গুলার। তার মানে কি এখানে রহিম গো থেকে হয়ে যাবে রহিম গোস টু স্কুল এভরিডে। রহিম গোস টু স্কুল এভরিডে। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। ভার্বের শেষে কি আমাদের এস বা ইএস যুক্ত করতে হয়। ওকে, থার্ড পারসন দে, রাকিবুল বলছে থার্ড পারসন হি শি ইট, দে কিনা থার্ড পারসন? না, দে তো অবশ্যই আমাদের থার্ড পারসন, দে আমাদের অবশ্যই থার্ড পারসন, অবশ্যই থার্ড পারসন দে। ওকে, দেখো মাই ফ্রেন্ড বাই মোবাইল ফোনস ফর হিজ বিজনেস রেগুলারলি। আমার বন্ধু তার ব্যবসার জন্য নিয়মিত মোবাইল কিনে। আমার বন্ধু তার ব্যবসার জন্য নিয়মিত মোবাইল কিনে। সো এই যে নিয়মিত মোবাইল কিনে, নিয়মিত মোবাইল কেনাটা কি তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আসবে না? প্রতিদিনের কাজ, রেগুলার অ্যাক্টিভিটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসে। সো নিয়মিত মোবাইল কিনে, এই যে নিয়মিত মোবাইল কেনাটা বেসিক্যালি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তাই এখানে তোমার বাই থেকে কি হয়েছে? বাই থেকে বেসিক্যালি আমাদের বাইজ এই শব্দটা ব্যবহার করতে হয়েছে। বাই থেকে বাইজ এই শব্দটা আমাদের এখানে ব্যবহার করতে হয়েছে। বুঝতে পেরেছো? সবাইকে বুঝতে পেরেছো? ওকে, সবাই নিয়মটা আশা করি বুঝতে পেরেছি। আমরা সেকেন্ড নিয়মে চলে যাই। সেকেন্ড নিয়মটা খুবই সহজ একটা নিয়ম। দেখো কি বলছে, আমরা শুরুতে একটু সহজ নিয়মগুলো দেখি, তারপরে আমরা একটু হার্ড টপিক, কোনোটাই হার্ড না, জাস্ট একটু মানে কি বলে এটাকে কম্পারেটিভলি একটু বুঝতে হয়, মনোযোগ দিতে হয় একটু বেশি, ওই নিয়মগুলোতে একটু পরে যাচ্ছি। ওকে, আর তোমাদের ইন টোটাল এখানে ভাই 20টা নিয়ম তোমাদেরকে পড়াবো আজকে, 20 রুলস, মাত্র 20টা নিয়ম পড়াবো। তোমাদের বিভিন্ন বইতে বিভিন্ন শিটে অনেক নিয়ম, 30, 40, 50টা রুলস পড়তে হয়। ট্রাস্ট মি, এতগুলো নিয়ম পড়ার দরকার নাই, এতগুলো নিয়ম তোমাদের পড়ার দরকার নাই। জাস্ট 20টা নিয়ম আমার সাথে একটু দাঁত কামড়ে কোমর বেঁধে 20টা নিয়ম কষ্ট করে শিখে যাও। রাইট ফর্মস অফ ভার্ব পানির মতো হয়ে যাবে, একদম পানির মতো হয়ে যাবে। ওকে, দেখো অনেক সময় আমরা প্রশ্নে বি দেখতে পাই, আমরা অনেক সময় কি প্রশ্নে বি দেখতে পাই, যদিও যদি কোথাও এটি থাকে তাহলে সলভ করার সময় টেন্স সেটি পরিবর্তিত হয়ে যাবে। মানে তুমি যদি ব্র্যাকেটে কখনো বি দেখতে পাও, বি দেখতে পেলে মনে রাখতে হবে সেটা অবশ্যই পরিবর্তন হয়ে যায়, সেটা অবশ্যই কি আমাদের পরিবর্তন হয়ে যায়, টেন্স অনুযায়ী পরিবর্তনটা হয়। ব্র্যাকেটে বি থাকলে সেটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। যেমন তুমি দেখো টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে সেখানে এম, ইজ বা আর বসতে পারে, বা ওয়াজ বা কি অয়ার বসতে পারে। যদি কখনো তুমি যদি কখনো, আই রিপিট, তুমি যদি কখনো ব্র্যাকেটে বি পাও, তখন সেই বিটা পরিবর্তন হবেই হবে, পরিবর্তন হবেই হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তখন সেখানে এম, ইজ, আর বসবে। যদি পাস্ট টেন্স হয় তখন সেখানে ওয়াজ বা অয়ার বসবে, বি এর পরিবর্তে ওয়াজ বা অয়ার বসবে। আর যদি ফিউচার টেন্স হয়, ফিউচার টেন্সে আমাদের হচ্ছে উইল বি বা সেখানে কি বসবে? শ্যাল বি বসবে। যদি ফিউচার টেন্স হয় সেখানে উইল বি বা শ্যাল বি বসবে, পরিবর্তন হয়ে উইল বি বা শ্যাল বি বসবে। এম, ইজ, আর প্রেজেন্টে, ওয়াজ, অয়ার হচ্ছে আমাদের পাস্টে। এক্সাম্পল খেয়াল করে দেখো ভাইয়া, এক্সাম্পল কি বলতেছে এখানে, যে দ্য ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা, দ্য ফ্রিডম ফাইটার্স বি দ্য গ্রেট সানস অফ আওয়ার কান্ট্রি। দ্য ফ্রিডম ফাইটার্স বি দ্য গ্রেট সানস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সূর্য সন্তান হচ্ছে আমাদের কি মুক্তিযোদ্ধারা। তাহলে গ্রেট সানস, মহৎ সন্তান। তাহলে এই যে ফ্রিডম ফাইটার্স বি, এই বিটা মনে করো বর্তমানে, এটা কি বর্তমানকে ইন্ডিকেট করছে না যে স্বাধীনতা যোদ্ধারা আমাদের দেশের জন্য খুবই কি তোমার হচ্ছে মহৎ সন্তান। সো বেসিক্যালি এটা আমাদের কি করছে, তোমার প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করছে। আর এটা প্লুরাল, ফ্রিডম ফাইটার্স, এটা প্লুরাল হওয়ার কারণে এখানে আমাদের কি হয়েছে দেখো তো ভাইয়া, এখানে আমাদের আর হয়েছে। সিম্পল। আবার দেখো রহিম বি ভেরি উইক লাস্ট উইক, রহিম গত সপ্তাহে খুব বেশি অসুস্থ ছিল। রহিম গত সপ্তাহে কি খুব বেশি তোমার হচ্ছে অসুস্থ ছিল। সো এই যে রহিম বি, এটা আমাদের প্রেজেন্ট টেন্স কি ওয়াজ, লাস্ট উইক তো দেখো ভাইয়া গত সপ্তাহে আমাদের লাস্ট উইক। সো পাস্ট টেন্স হওয়ার কারণে সেখানে কি হয়েছে, আমাদের ওয়াজ হয়েছে। আর রহিম কি সিঙ্গুলার, এই জন্য ওয়াজ হয়েছে। যদি দে থাকতো, দে বা অন্য কোনো প্লুরাল সাবজেক্ট থাকতো, সেখানে আমাদের অয়ার ব্যবহার করতাম আমরা।
সেখানে আমরা ওয়্যার ব্যবহার করতাম। এরপরে চলে যায় পরবর্তীতে, কি বলছে খেয়াল করে দেখো, যে ফিউচার টেন্সে সেটি পরিবর্তন হয় না, কেননা মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, আর বি হচ্ছে ভার্বের বেস ফর্ম। মানে ওই যে ফিউচারে কি বসে, ফিউচারে আমাদের হচ্ছে উইল বসে, আর উইলের পরে কিন্তু বিটা চেঞ্জ হয় না, শ্যাল বসে। এই শ্যালের পরে বিটা কি চেঞ্জ হয়? হয় না, কারণ শ্যাল, উইল এগুলো হচ্ছে মডাল ভার্ব, এগুলো আমাদের মডাল ভার্ব। প্রত্যেকটা মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, আর বি হচ্ছে কি আমাদের ভার্বের বেস ফর্ম। এই যে এম, ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো কি, এগুলোর বেস ফর্ম হচ্ছে আমাদের বি। সো উইলের পরে শ্যালের পরে বি বসবে, কখনো ইজ, উইল ইজ বসবে না, উইল এম বসবে না, এগুলো আমরা মোটামুটি জানি। সো এক্সাম্পল খেয়াল করে দেখো, রহিম বি আ ডক্টর ইন হিজ লাইফ। রহিম তার জীবনে একদিন না একদিন ডক্টর হবে। রহিম তার জীবনে একদিন না একদিন কি হবে? ডক্টর হবে। তাহলে এই যে রহিম বি আ ডক্টর ইন হিজ লাইফ, রহিম উইল বি আ ডক্টর ইন হিজ লাইফ, এখানে উইল বি কথাটি ব্যবহৃত হচ্ছে, উইল বি আ ডক্টর ইন হিজ লাইফ। আবার দেখো, বাংলাদেশ বি আ ডেভেলপড কান্ট্রি ওয়ান ডে। বাংলাদেশ একদিন না একদিন কি হবে তোমার? ডেভেলপড কান্ট্রি হবে। এখন বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশ, এবং এক সময় বাংলাদেশ ডেভেলপড হবে, ভবিষ্যৎ। সো ভবিষ্যৎ হওয়ার কারণে কি হয়েছে এখানে? বাংলাদেশ উইল বি আ ডেভেলপড কান্ট্রি ওয়ান ডে। সো বি থাকলে আমাদের টেন্স অনুযায়ী এম, ইজ আর ওয়াজ ওয়্যার, অথবা উইল বি বা শ্যাল বি, এই কথাটা ব্যবহার করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছি আমরা টেন্সের এই ব্যবহারটা। ওকে, নোট 3-তে চলে যাই আমরা। চলো, নোট 3 অত্যন্ত ইম্পর্টেন্ট একটা নোট, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা নোট। নোট 3-তে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই। নোট 3-তে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই। কোয়েশ্চেনটা হচ্ছে, একটা বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব বসে দেখি বলো তো? একটা বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব বসে দেখি, আমাকে জানাও। একটা বাক্যে আমাদের কয়টা ফাইনাইট ভার্ব বসে জানাতে হবে। একটা বাক্যে আমাদের কয়টা ফাইনাইট ভার্ব বসে? ইয়েস, একটা। আমাদের একটা বাক্যে একটাই ফাইনাইট ভার্ব বসে, একের অধিক ফাইনাইট ভার্ব বাক্যে বসতে পারে না। একের অধিক, এক তো হ্যাঁ, উৎস বলছে একটা, রাজিম বলছে একটা, সবাই বলছে একটা। সো আমাদের একটা বাক্যে আমাদের একটাই ফাইনাইট ভার্ব বসে, একের অধিক কোনো ফাইনাইট ভার্ব আমাদের বাক্যে বসে না। যদি একের অধিক কোনো ভার্ব বাক্যে চলে আসে, একের অধিক কোনো ভার্ব বাক্যে চলে আসে, তখন যেই ভার্বটা এক্সট্রা আসতেছে ওইটাকে নন ফাইনাইট করতে হবে। কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে। আমরা জানি একটা বাক্যে একটাই ফাইনাইট ভার্ব বসে, একটা বাক্যে একটাই ফাইনাইট ভার্ব বসে। একের অধিক যদি কোনো ভার্ব আসে, তখন এক্সট্রা যে ভার্বটা আসবে ওইটাকে নন ফাইনাইট করতে হবে। কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে। এটাই বলছে, এই নিয়মটা এটাই বলছে। নন ফাইনাইট করা মানে ওই এক্সট্রা যে ভার্বটা আসতেছে, এক্সট্রা ভার্বকে যে আমরা নন ফাইনাইট করতেছি, ওই নন ফাইনাইট করার জন্য বেসিক্যালি এই নিয়মটা। দেখো, পাশাপাশি বা সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে, একটা বাক্যে দুটো ভার্ব থাকে না, একটা ভার্ব থাকে। সো যদি দুটো ভার্ব থাকে, তখন দ্বিতীয় বা শেষের যে ভার্বটা আছে, সেটাকে নন ফাইনাইট করতে হবে। কারণ আমরা জানি একটা বাক্যে একটাই ফাইনাইট ভার্ব বসে, একটা বাক্যে একটাই ফাইনাইট ভার্ব বসে। সো এক্সট্রা যদি কোনো ভার্ব চলে আসে, ওইটাকে নন ফাইনাইট করতে হবে। এটাই বলছে এখানে। সেটিকে দ্বিতীয়, এক্সট্রা বলতে কি দ্বিতীয় ভার্ব বা শেষের যে ভার্বটা আছে ওইটাকে নন ফাইনাইট করতে হবে। সো নন ফাইনাইট করতে হবে। এখন নন ফাইনাইট করার তিনটা উপায় আছে। তিনটা উপায়ের মধ্যে একটা হচ্ছে টু প্লাস ভার্ব করে নন ফাইনাইট করা যায়। টু প্লাস ভার্ব। এরপর তোমার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি করে নন ফাইনাইট করা যায়। কি বললাম? ভার্ব প্লাস আইএনজি করেও কি আমাদের হচ্ছে, একটা হচ্ছে আমাদের টু প্লাস ভার্ব, এবং একটা হচ্ছে আমাদের কি ভার্ব প্লাস আইএনজি করেও কি নন ফাইনাইট করা যায়, এবং আরেকটা হচ্ছে আমাদের V3 করেও কি নন ফাইনাইট করা যায়। ভাই ক্লাসের পর ইনশাআল্লাহ তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, টেনশন করো না, স্লাইডটা ভাই দিয়ে দিব। সো ভাই বললাম,
হ্যাঁ, লাস্ট V3। সো একটা বাক্যের ভার্বকে তিনভাবে নন ফাইনাইট করা যায়। তিনভাবে কি আমাদের নন ফাইনাইট করা যায়? একটা হচ্ছে আমাদের টু প্লাস ভার্ব করে সেটাকে নন ফাইনাইট করা যায়, ভার্ব প্লাস আইএনজি করেও কি নন ফাইনাইট করা যায়, এবং ভার্বের V3 দিয়েও কি আমরা নন ফাইনাইট করতে পারি। এই তিনটার যে কোনো একটা হচ্ছে আমাদের নন ফাইনাইট করতে হবে। এখন প্রশ্ন হলো কখন কোনটা ব্যবহার করব, কখন টু প্লাস ভার্ব ব্যবহার করব, কখন V3 ব্যবহার করব, আর কখন হচ্ছে আইএনজি ব্যবহার করব, কখন কোনটা ব্যবহার করব, এটা হচ্ছে মূলত প্রশ্ন। দেখো এখানে বলেই দিছে সেটা বলেই দিছে। দেখো নন ফাইনাইট করতে হয়, সেটি যদি মানে সেকেন্ড যে ভার্বটা আছে ওই সেকেন্ড ভার্বকে তো আমরা নন ফাইনাইট করব। সেকেন্ড যে ভার্বটা আছে যেই ভার্বকে নন ফাইনাইট করব সেই ভার্বটা দিয়ে যদি উদ্দেশ্য বোঝায়, কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। দেখো উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব হবে, কি বুঝাইলে? উদ্দেশ্য বুঝাইলে টু প্লাস ভার্ব হবে। আমরা এক্সাম্পল একটু পরে দেখব। সো উদ্দেশ্য বুঝাইলে টু প্লাস ভার্ব হবে। আর যদি প্যাসিভ বুঝালে কি হবে? ভার্বের V3 হবে। প্যাসিভ, অ্যাক্টিভ কি প্যাসিভ কি একটু পরে ভাই তোমাদেরকে দেখাচ্ছি, বাট মাথায় রাখো উদ্দেশ্য বুঝাইলে আমাদের টু প্লাস ভার্ব হবে, প্যাসিভ বুঝাইলে আমাদের V3 হবে। উদ্দেশ্য বুঝাইলে টু প্লাস ভার্ব, প্যাসিভ বুঝাইলে V3। যদি উদ্দেশ্য বুঝায় নাই, প্যাসিভও বুঝায় নাই, তাহলে সেক্ষেত্রে কি আমাদের হচ্ছে ভার্ব প্লাস আইএনজি করব। সো তিনটা জিনিস, একটা হচ্ছে উদ্দেশ্য বুঝাইলে আমাদের টু প্লাস ভার্ব করব, যদি হচ্ছে আমাদের প্যাসিভ বুঝায় V3 করব, আর যদি উদ্দেশ্যও না প্যাসিভও না সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি করব। খুবই সিম্পল জিনিস। সবাইকে নিয়মটা বুঝতে পারছো? প্যাসিভ, অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা বুঝবো কেমনে আমি একটু পরে তোমাদেরকে বুঝাইতেছি। বাট আমাকে বলো উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্ব প্লাস আইএনজি অন্য সকল ক্ষেত্রে, আর প্যাসিভ বুঝালে হচ্ছে আমাদের কি? V3। এই তিন অবস্থায় নন ফাইনাইট ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব, প্যাসিভ বুঝালে V3, এবং অন্যথায় ভার্ব প্লাস আইএনজি। ওকে, এখন দেখো তো ভাইয়া প্যাসিভ কেমনে বুঝবো, এটা একটু বোঝানোর চেষ্টা করি ভাইয়া। প্যাসিভ বুঝবো কেমনে? একটা বাক্য প্যাসিভ নাকি অ্যাক্টিভ এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমরা বুঝবো হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের দিকে তাকিয়ে। সাবজেক্ট এবং হচ্ছে ভার্বের দিকে তাকালেই আমরা অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা বুঝে যাব। সাবজেক্ট এবং ভার্বের দিকে তাকালে একটা বাক্য কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা আমরা ইজিলি বুঝে যাব। যেমন দেখো যদি সাবজেক্ট যদি ভার্বের কাজ করে, লিখে রাখো এটা, সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তাহলে সেটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স। সেটা আমাদের কি? অ্যাক্টিভ সেন্টেন্স। সাবজেক্ট যদি ভার্বের কাজ করে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স। আর সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে সেটা হচ্ছে আমাদের কি? প্যাসিভ সেন্টেন্স। সো সাবজেক্ট যদি ভার্বের কাজ করে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ, সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তাহলে সেটা হচ্ছে আমাদের প্যাসিভ। আবারও বলছি, সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তাহলে সেটা অ্যাক্টিভ, সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তাহলে সেটা হচ্ছে আমাদের কি? প্যাসিভ। এখন এক্সাম্পল খেয়াল করে দেখো তো এইটার। আমি যদি বলি যে আই বা হি bought some books. He bought some books from the market. কথার কথা, he bought some books from the market. সে মার্কেট থেকে কিছু বই কিনেছে। তাহলে দেখো তো he bought some books from the market, এখানে bought মানে কি? কেনা। বটটা কি? আমাদের কেনা। তাহলে সেই যে কিনেছে, সেই মার্কেট থেকে কিছু বই কিনেছে। এখন এই যে বট মানে কেনা, কেনার কাজ কে করতেছে এখানে? কেনাকাটা করার যে কাজ, এই কেনাকাটা করার কাজ এখানে কে করতেছে দেখি বলো তো ভাইয়া।
কেনাকাটা করার কাজ কি এখানে সাবজেক্ট নিজে করতেছে না? কেনাকাটা করার কাজ কি এখানে সাবজেক্ট নিজে করতেছে না? হি, এই যে হি এখানে কেনাকাটা মানে কেনাকাটার কাজটা করতেছে না? করতেছে। তার মানে এই যে যেহেতু ভার্বের কাজ সাবজেক্ট নিজেই করতেছে, তাহলে এই বাক্যটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি অ্যাক্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে আমাদের কি অ্যাক্টিভ সেন্টেন্স। সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স। আর যদি সাবজেক্টের কাজ ভার্ব না করে, যদি সাবজেক্টের কাজ ভার্বের কাজ সাবজেক্ট যদি না করে, তাহলে সেটা হচ্ছে আমাদের প্যাসিভ। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদেরকে যদি দেই, একটা এক্সাম্পল যদি তোমাদেরকে দেই, এমনটা হইতে পারে, যেমন আমি যদি তোমাদেরকে যদি বলি যে the problem was solved the problem was solved yesterday. The problem was solved yesterday. গতকালকে সমস্যাটা সমাধান হয়ে গেছে। গতকালকে সমস্যাটা কি আমাদের সমাধান হয়ে গেছে। The problem was solved yesterday. গতকালকে সমস্যাটা সমাধান হয়ে গেছে। এবারে was solved এটা হচ্ছে আমাদের কি ভার্ব। was solved হচ্ছে আমাদের এখানে কি ভার্ব। এই যে was solved এটা হচ্ছে আমাদের যদি ভার্ব হয়, এই সমাধান করার কাজটা কে করছে? মানে দা প্রবলেম। এবারে সাবজেক্ট কোনটা? দা প্রবলেম। এখন প্রবলেম কি নিজে নিজে সমাধান হয়েছে? প্রবলেম কি নিজে নিজে সমাধান হয়েছে, নাকি অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো গ্রুপ এসে এটাকে সমাধান করছে? অবশ্যই অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো গ্রুপ এসে এটাকে সমাধান করছে, তাই না? এখানে দ্য প্রবলেম ওয়াজ সলভড ইয়েস্টারডে, সমস্যাটা সমাধান হয়ে গেছে। সমস্যা সমাধান হওয়ার কাজ সাবজেক্ট কিন্তু নিজে করে নাই, অন্যের মাধ্যমে হয়েছে। সো যেহেতু এখানে অন্যের মাধ্যমে সমাধান করা হয়েছে, তার মানে এখানে কি এটা বেসিক্যালি আমাদের হচ্ছে প্যাসিভ ভার্ব হিসেবে কাজ করে, বা প্যাসিভ ভয়েস হিসেবে কাজ করতেছে। বাক্যটা হচ্ছে আমাদের প্যাসিভ, বিকজ সাবজেক্ট এখানে ভার্বের কাজ করছে না। এখানে সমাধান কে করছে? হয়তো বা বাই মি, বাই দেম। সেখানে বাই মি বা বাই দেম, দে কিন্তু সাবজেক্ট না, দ্য প্রবলেম হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। সো দ্য প্রবলেম ওয়াজ সলভড ইয়েস্টারডে, এখানে দ্য প্রবলেম বেসিক্যালি আমাদের সাবজেক্ট ভার্বের কাজ করছে না, তাই এটা হচ্ছে আমাদের প্যাসিভ। সো সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তাহলে প্যাসিভ, সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তাহলে সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তাহলে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তাহলে সেটা হচ্ছে আমাদের প্যাসিভ। আশা করি সবাই অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে পারছো। সবাই কি অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে পারছো? একটু আমাকে জানাও তো, অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে পারছো? তাহলে এই যে নন ফাইনাইট ভার্ব যে করবো আমরা, নন ফাইনাইট ভার্ব করার সময়, হ্যাঁ, সো দেখো আমরা যে নন ফাইনাইট ভার্ব করব, উদ্দেশ্য বুঝাইলে টু প্লাস ভার্ব করব, উদ্দেশ্য বুঝাইলে টু প্লাস ভার্ব করব, প্যাসিভ বুঝাইলে V3 করব, প্যাসিভ বুঝাইলে কি করব? V3 করব, এবং অন্যথায় অন্য সকল ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব? ভার্ব প্লাস আইএনজি করব। অন্য সকল ক্ষেত্রে কি আমরা ভার্ব প্লাস আইএনজি করব। ওকে, সবসময় পরবর্তীতে এক্সাম্পল খেয়াল করে দেখো সবাই, এই যে নিয়মটার এক্সাম্পলটা খেয়াল করে দেখো। আই উইল গো টু মার্কেট, আই উইল গো টু মার্কেট বাই সাম শার্টস, আই উইল গো টু মার্কেট বাই সাম শার্টস। আমি মার্কেটে যাব কিছু শার্ট কিনতে। দেখো তো ভাইয়া, এই যে গো, উইল গো হচ্ছে একটা ভার্ব, এবং বাই এটা হচ্ছে আমাদের আরেকটা ভার্ব। এখন দ্বিতীয় যে ভার্বটা আছে এটাকে নন ফাইনাইট করি চলো। এখন দেখো তো, আমি মার্কেটে যাব, আমি কি মার্কেটে খালি খালি যাব? আমি কি মার্কেটে খালি খালি যাব, নাকি মার্কেটে যাওয়ার একটা উদ্দেশ্য আমার কাছে আছে? একটা উদ্দেশ্য আছে না এখানে? উদ্দেশ্য আছে কি না? মার্কেটে যাওয়া, মার্কেটে কি খালি খালি যাবা? উদ্দেশ্য নাই? অবশ্যই উদ্দেশ্য আছে। তাহলে এখানে কি দেখো উদ্দেশ্য বুঝেছে দেখে টু বাই, এই টু বাইটা বেশি এখানে ব্যবহৃত হয়েছে, টু বাইটা কি এখানে আমাদের ব্যবহৃত হয়েছে। আবার দেখো দে আর স্টাডিং হার্ড, তারা অনেক বেশি পরিশ্রম করছে, অনেক বেশি পরিশ্রম করছে। সো দে আর স্টাডিং হার্ড, এই যে স্টাডিং হার্ড, তারা অনেক বেশি পরিশ্রম করছে। পরিশ্রম কেন করছে? ভালো রেজাল্ট পাওয়ার জন্য করছে, ভালো রেজাল্ট পাওয়ার জন্য তারা কি অনেক বেশি পরিশ্রম করছে। তাহলে এই যে ভালো রেজাল্ট পাওয়াটা কি উদ্দেশ্য, ভালো রেজাল্ট পাওয়াটা কি উদ্দেশ্য, দ্যাটস এখানে গেইন থেকে হয়ে যাবে কি আমাদের টু গেইন আ গুড রেজাল্ট,
টু গেইন আ গুড রেজাল্ট এখানে ব্যবহৃত হয়েছে। আবার দেখো তো ভাইয়া, এটা একটু পরে আসতেছি, লাস্টেরটা খেয়াল করে দেখো সবাই। আই বট আ টেবল, আই বট আ টেবল মেক অফ উড অ্যান্ড আই লাভ ইট ভেরি মাচ। আমি একটা টেবিল কিনেছি, আমি একটা টেবিল কিনেছি এবং এই টেবিলটা কাঠের তৈরি, এবং ওই টেবিলটা কাঠের তৈরি, এবং ওই টেবিলটা আমি খুব বেশি পছন্দ করি। এখন খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে বট একটা ভার্ব হিসেবে কাজ করতেছে। এই যে বট, এই একটা বট এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে। আবার দেখো তো মেক, এটা কি আমাদের এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে। বট একটা ভার্ব এবং এখানে মেকটা কি হচ্ছে আমাদের আরেকটা ভার্ব হিসেবে কাজ করতেছে। এখন দেখো তো এই যে টেবিলটা, এই টেবিলটা কি নিজে নিজে তৈরি হয়েছে? আই বট আ টেবল মেক অফ উড, টেবিলটা কাঠের তৈরি। এখন টেবিলটা কি নিজে নিজে তৈরি হয়েছে ভাই? একটু আমাকে জানাও তো, টেবিল কি কখনো নিজে নিজে তৈরি হতে পারে? টেবিল কখনো কি নিজে নিজে তৈরি হতে পারে? নিজে নিজে কিন্তু টেবিল আমাদের তৈরি হতে পারে না। সো দ্যাটস ওয়াই এটা কি আমাদের নিজে নিজে তৈরি হওয়ার কাজ টেবিল করছে না, এটা হচ্ছে আমাদের প্যাসিভ, এটা আমাদের প্যাসিভ। তাই এখানে কি বসছে আমাদের, এই যে মেইড, এই ভার্বটা এখানে আমরা ব্যবহার করছি। ওকে, সো অ্যাক্টিভ বুঝালে টু প্লাস ভার্ব, প্যাসিভ বুঝালে কি আমাদের ভার্বের V3। এবং দেখো তো ভাইয়া, আই স এ ম্যান, আমি একটা মানুষকে দেখেছি। আই স এ ম্যান ড্র আ পিকচার, সো আই স এ ম্যান, ড্র থেকে হয়ে যাবে ড্রয়িং। আইস, দেখো এখানে কোনো উদ্দেশ্য নাই, আমি একটা মানুষকে ছবি আঁকতে দেখছি, আমি একটা মানুষকে ছবি আঁকতে দেখছি, সিম্পল ছবি আঁকতে দেখছি, কোনো উদ্দেশ্য নাই। আবার আমি নিজেই দেখছি, বা লোকটা নিজেই ছবি আঁকে, এটা অ্যাক্টিভ বাক্য, প্যাসিভও না। সো প্যাসিভ বুঝায় নাই, আবার উদ্দেশ্যও না, প্যাসিভও না, উদ্দেশ্যও না। এই সকল ক্ষেত্রে কি আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। সো দেখো ভাইয়া, আই স এ ম্যান ড্র আ পিকচার, এখানে হয়ে যাবে কি আই স এ ম্যান ড্রয়িং আ পিকচার হয়ে যাবে। আই স এ ম্যান ড্রয়িং আ পিকচার। সবাইকে বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের নন ফাইনাইট ভার্ব। যখন একটা করে এক্সট্রা কোনো ভার্ব, ডাবল ভার্ব তুমি পেয়ে যাবা, তখন দ্বিতীয় ভার্বটাকে তোমার হচ্ছে নন ফাইনাইট করতে হবে। ওকে, সবাই নিয়মটা বুঝতে পেরেছি। 4 নাম্বার নিয়মে চলে যাই। দেখো কি বলছে, মাঝে মাঝে বাক্যের শুরুতে দেয়ার বসে, মাঝে মাঝে বাক্যের শুরুতে কি বসে? দেয়ার বসে। যেমন বলি না যে দেয়ার আর মেনি পিপল ইন দ্য রুম, দেয়ার আর সাম স্টুডেন্টস ইন দ্য ক্লাস। সো এই দেয়ার দিয়েও কি বাক্য হইতে পারে। সো দেয়ার যদি কোনো বাক্যে বসে, দেখো ভাইয়া, মাঝে মাঝে বাক্যের শুরুতে দেয়ার বসে, এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটাকে বলা হয়ে থাকে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার। ওকে, এখন দেখো তো ইন্ট্রোডাক্টরি দেয়ার যে বসতেছে, দেখো দেয়ারের পরে একটা নিয়ম আছে, দেয়ারের পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের বাক্যের ভার্বটা হয়। দেয়ারের পরে আমাদের একটা সাবজেক্ট থাকে, দেখবা তুমি অল টাইম, দেয়ারের পরে অল টাইম একটা সাবজেক্ট থাকে। সো দেয়ারের পরে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, দেয়ারের পরে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, তখন ভার্বটাও হয় সিঙ্গুলার। আর দেয়ারের পরে সাবজেক্ট যদি হয় প্লুরাল, তখন ভার্বটাও হয় প্লুরাল। এক্সাম্পল খেয়াল করে দেখো ভাই, এখানে দেখো, দেয়ার বি এ স্কুল ইন আওয়ার এরিয়া, আমাদের এরিয়াতে একটা স্কুল আছে, আমাদের এরিয়াতে একটা স্কুল আছে। এই যে এই স্কুল, এই স্কুল একটা স্কুল, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার এরিয়া, একটা স্কুল। তাহলে এই যে একটা স্কুল, এটাকে সিঙ্গুলার না? সিঙ্গুলার কিনা ভাইয়া? সিঙ্গুলার। এই জন্য ইজটা কি বেসিক্যালি হচ্ছে আমাদের সিঙ্গুলার বসছে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও কি সিঙ্গুলার। আর দেয়ার বি মেনি পিপল ইন আওয়ার রুম, আমাদের রুমে অনেকগুলো পিপল, অনেকগুলো মানুষ আছে। সো এই যে মেনি পিপল, এই মেনি পিপলটা কি আমাদের হচ্ছে এখানে সাবজেক্ট, প্লুরাল, এবং এখানে কি বসছে? আর বসছে। তো সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ভার্ব হয় সিঙ্গুলার, সাবজেক্ট যদি হয় প্লুরাল, ভার্ব হয় প্লুরাল। সিম্পল। দেয়ারের পরে দেখো ভাইয়া, দেয়ারের পরে যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার, দেয়ারের পরে দেখো ইজ বসে, ইজের পরে সাবজেক্ট বসে, সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন একটা স্কুল না, একটা স্কুল না, একটা স্কুল হওয়ার কারণে এখানে সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। আবার মেনি পিপল প্লুরাল না, মেনি পিপল যেহেতু প্লুরাল, এই জন্য ভার্ব হয়েছে কি আমাদের এখানে প্লুরাল। মেনি পিপল যেহেতু প্লুরাল, ভার্ব কি হয়েছে আমাদের? প্লুরাল হয়েছে। সিম্পল জিনিস। আর ইন্ট্রোডাক্টরি কেন বলছে? ইন্ট্রোডাক্টরি বলতে বোঝায় সূচনাকারী। এটা এই যে সাবজেক্টটা আছে না, এই সাবজেক্টকে পরিচয় করিয়ে দেয়, এই দেয়ারের মাধ্যমে এই সাবজেক্টটাকে পরিচয় করিয়ে দেয়, ইন্ট্রোডিউস করিয়ে দেয়, সাবজেক্টটাকে পরিচয় করিয়ে দেয় বা ইন্ট্রোডিউস করে দেয়। সো যেহেতু পরিচয় করিয়ে দেয়,
পরিচয় করিয়ে দেওয়ার জন্য এখানে এই দেয়ারটাকে বলা হয়ে থাকে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার। পরিচয় করিয়ে দেওয়ার কারণে এটাকে বলা হয়ে থাকে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার। আর যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, এজন্য ভার্বটাও কি প্লুরাল হয়েছে। সবাইকে বুঝতে পারছি দেয়ারের নিয়মটা? সবাই আশা করি দেয়ারের নিয়মটা বুঝতে পারছি। আর পরবর্তী নিয়মে চলে যাই। পরবর্তী নিয়মটা খুবই সহজ একটা নিয়ম। কি বলছে দেখো, আমাদের ইংরেজিতে যত রকমের প্রিপোজিশন আছে, ইংরেজিতে যত রকমের প্রিপোজিশন রয়েছে, যত রকমের প্রিপোজিশন রয়েছে, সবগুলো প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসবে। দেখো ভাইয়া, সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। শুধু শুধু কি দেখো ভাইয়া, শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম। সকল প্রকার প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, তবে শুধু টু এর পরে ভার্বের বেস ফর্মটা বসে। টু এর পরে ভার্বের বেস ফর্মটা বসে। যেমন দেখো ইন, অফ, অন, উইথ, বাই, ফর, হ্যাঁ, ফ্রম, ইনটু, আফটার, সবগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে প্রিপোজিশন। সবগুলোর পরে কি বসবে? ভার্ব প্লাস আইএনজি বসবে। শুধু টু এর পরেই ভার্বের বেস ফর্ম বসবে। যেমন দেখো এক্সাম্পল, যে আই স্টপ থিঙ্কিং অফ, আই স্টপ থিঙ্কিং অফ, এই যে এখানে অফটাকে আমাদের প্রিপোজিশন, অফ হচ্ছে কি আমাদের এখানে প্রিপোজিশন। সো অফ যেহেতু প্রিপোজিশন, অফ এর পরে কি হবে? আমাদের ভার্ব প্লাস আইএনজি হবে। অফ যেহেতু এখানে আমাদের প্রিপোজিশন, এখানে অফের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, সো অফ ডুইং হবে এখানে, দ্যাটস ইট, অফ ডুইং হবে। আবার দেখো হি সাকসিডেড ইন, এই যে ইন বসছে না, ইনের পরে এখানে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। হি সাকসিডেড ইন, পাস থেকে হয়ে যাবে পাসিং দ্য এক্সাম। হি সাকসিডেড ইন পাসিং দ্য এক্সাম। সো সকল প্রকার প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম। যেমন আমি যদি বলি যে হি ওয়ার্কড হার্ড টু আর্ন মানি, হি ওয়ার্কড হার্ড টু আর্ন মানি। এই যে দেখো তো ভাই, এখানে আর্ন, এইটার আনসার কি হবে দেখি বলো তো আমাকে। হ্যাঁ, আমাদের তো এফআরবিতে তো রাইট ফর্মস অফ আরেকবার পড়াবই, আমাদের এফআরবিতে তো রাইট ফর্মস অফ আমরা আরেকবার পড়াবই। এখন তো ফ্রিতে ক্লাস নিচ্ছি, আমাদের এফআরবির জন্য তো আমরা ডেফিনেটলি আলাদাভাবে রাইট ফর্মস অফ ভার্ব কাভার করবই। তোমাদের সুমন স্যার ওই রাইট ফর্মস অফ ভার্বটা কাভার করবেন, পড়িয়ে দিবেন, ঠিক আছে? শামসুন নাহার কোনটা বুঝতে পারো একটু আমাকে বলো তো, আরেকবার কোনটা বলবো দেখি বলো তো ভাইয়া, আরেকবার কোনটা বলবো, আরেকবার কোনটা বলবো, আরেকবার আরো 10 বার বলবো ভাইয়া, কোনো প্রবলেম নাই। কোনটা বলবো? দেখো এখানে যে নিয়মটা বললাম, নিয়মটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের নিয়ম। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের নিয়ম। প্রিপোজিশন, আমাদের যত রকমের প্রিপোজিশন ইংলিশে আছে, ইংলিশে আমাদের যত রকমের প্রিপোজিশন রয়েছে, সবগুলো প্রিপোজিশনের পরে ভার্ব, কোনো ভার্ব যদি পাও, কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব পাও, ওই ভার্বটা আমাদের আইএনজি যুক্ত হবে। সকল প্রকার প্রিপোজিশনের পরে আমাদের ভার্ব প্লাস আইএনজি বসবে। সকল প্রকার প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসবে। শুধু টু এর পরে, শুধু টু এর পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। দেখো এখানে অফ বসছে, অফ, অফের পরে প্রিপোজিশনের পরে ভার্ব বসছে না, প্রিপোজিশনের পরে যেহেতু ভার্ব বসছে এই জন্য এখানে ডুইং হয়েছে। ইন প্রিপোজিশন, এরপরে কি আমাদের ভার্ব বসছে, তাই এখানে পাসিং হয়েছে। আর এখানে টু এর পরে কি হবে? আমাদের ভার্বের বেস ফর্ম টু আর্ন মানি। হি ওয়ার্কড হার্ড টু আর্ন মানি, এখানে আর্ন হবে আনসার। ভেরি নাইস। এখানে আমাদের আনসার হবে কি? এখানে আমাদের আনসার হবে হচ্ছে আর্ন। সো হি ওয়ার্কড হার্ড টু আর্ন মানি, দ্যাটস ইট। হি ওয়ার্কড হার্ড টু আর্ন মানি, আর্ন হবে। ভেরি নাইস, থ্যাংক ইউ ভাইয়া। এখন দেখো তো ভাইয়া, আমরা জানি কি টু এর পরে বেস ফর্ম বসে। এটা ব্যতিক্রম নিয়ম আছে, যে টু এর প্রিপোজিশন নিয়ে একটা ছোট্ট ব্যতিক্রমী নিয়ম রয়েছে, ছোট্ট একটা ব্যতিক্রমী নিয়ম আছে। সেটা কি? আমরা জানি টু এর পরে বেস ফর্ম হয়, টু এর পরে বাক্যে ভার্বের সবসময় বেস ফর্ম হয়, ঠিক আছে ভাইয়া? টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ইটস ট্রু। কিন্তু কিছু কিছু টু যুক্ত শব্দ আছে, কিছু কিছু টু যুক্ত শব্দ রয়েছে যেগুলোর পরে আলটিমেটলি ভার্ব প্লাস আইএনজি বসে। টু বাক্যে যদি একা একা বসে, টু যদি বাক্যে একা একা বসে, তখন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে নিঃসন্দেহে। কিন্তু টু এর আগে যদি, কিন্তু টু এর সাথে যদি অন্য কোনো শব্দ বা শব্দাংশ যুক্ত হয়, তখন
তারপরে কিন্তু আইএনজি বসতে পারে। যেমন দেখো ভাইয়া এই যে টু, টু যদি উইথ আ ভিউ এর সাথে যুক্ত হয়, টু যদি উইথ আ ভিউ এর সাথে যুক্ত হয়, লুক ফরওয়ার্ড টু যুক্ত হয়, গেট ইউজ টু হয়, বা অ্যাডিক্টেড টু, ডিভোট টু, সাবজেক্ট টু, টু যদি এই সকল শব্দের সাথে যুক্ত হয় তখন সেখানে কি বসবে? তখন সেখানে আমাদের ভার্ব প্লাস আইএনজি বসবে। তখন সেখানে আমাদের কি বসবে? ভার্ব প্লাস আইএনজি বসবে। টু এর পরে বেস ফর্ম, কিন্তু টু যদি এই সকল শব্দের সাথে যুক্ত হয়, এই সকল শব্দের সাথে যুক্ত হয়, তখন সেখানে কি বসবে? আমাদের ভার্ব প্লাস আইএনজি বসবে। ওকে, আচ্ছা, ওকে, ফাইন। সো টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোট টু, সাবজেক্ট টু, এগুলো যদি কোনো বাক্যে বসে তখন সেখানে ভার্ব প্লাস আইএনজি বসবে। এক্সাম্পলটা খেয়াল করে দেখো সবাই, আমরা এক্সাম্পলটা খেয়াল করে দেখি। দেখো, দে গো টু নিউ মার্কেট, দে গো টু নিউ মার্কেট, তারা নিউ মার্কেটে যায় উইথ আ ভিউ টু, বাই হবে নাকি বাইং হবে? উইথ আ ভিউ টু বাইং হবে, বাইং সাম ক্লোথস, উইথ আ ভিউ টু বাইং সাম ক্লোথস, তারা মার্কেটে যায় কিছু কি ক্লোথস কেনার জন্য, বাইং সাম ক্লোথস। এই যে টু বসছে, টু এর আগে উইথ আ ভিউ টু বসছে, কি বসছে ভাইয়া? উইথ আ ভিউ টু বসছে। সো যেহেতু এখানে উইথ আ ভিউ টু বসছে, উইথ আ ভিউ টু বসার কারণে এখানে আমাদের কি বসবে? ভার্ব প্লাস আইএনজি বসবে। এই যে ভাইয়া উইথ আ ভিউ টু বসছে, তাই এখানে আমাদের ভার্ব প্লাস আইএনজি বসতেছে। ওকে, সবাই বুঝতে পারছে আশা করি। ওকে, তারপর দেখো রহিম গেট ইউজ টু, দেখো টু বসতেছে, টু বসলে কিন্তু আমাদের ভার্ব প্লাস আইএনজি, সো টু বেস ফর্ম, কিন্তু গেট ইউজ টু বসছে, কি বসছে এখানে? গেট ইউজ টু বসছে, তাই এখানে কি হবে? আমাদের ভার্ব প্লাস আইএনজি বসবে। গেট ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, গেট ইউজ টু কি হবে? ওয়াকিং ইন দ্য মর্নিং। মাই ফ্রেন্ড ডিভোট টু, এই যে ডিভোট টু বসছে, হেল্পিং হবে। দে ইউজ টু, দেখো ভাইয়া এখানে কিন্তু গেট বসে নাই, ইউজ টু, ইউজড টু এর আগে গেট কিন্তু বসে নাই। গেট বসলে কিন্তু ভার্ব প্লাস আইএনজি বসতো, গেট বসলে কিন্তু ভার্ব প্লাস আইএনজি বসতো, কিন্তু এখানে কোনো গেট আছে? এখানে কোনো গেট নাই, তাই এখানে ভার্বের কি হবে? এখানে ভার্বের বেস ফর্ম হবে। যেহেতু এখানে গেট নাই, এখানে ভার্বের বেস ফর্ম হবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছি। ওকে, পরবর্তী পার্ট আমরা চলে যাই। দেখো নোট 6-এ কি বলছে? খুবই সহজ একটা নিয়ম। নোট 6 বলছে যে রাইট ইউজ অফ ভার্বে ব্র্যাকেটে যদি নট থাকে, যদি কখনো রাইট ইউজ অফ ভার্বে ব্র্যাকেটে নট পাও, নট, ওই নটের জায়গায় টেন্স অনুযায়ী ডু নট বসিয়ে দিবা, ডাজ নট বসিয়ে দিবা, বা ডিড নট বসিয়ে দিবা। ওকে, যদি কখনো ব্র্যাকেটে নট পাও, যদি কখনো ব্র্যাকেটে নট পাও, নট, তখন ওই নটের সাথে ডু নট, ডাজ নট, ডিড নট, কিংবা টেন্স অনুযায়ী উইল নটও বসতে পারে, উইল নটও কি বা শ্যাল নটও কি বসতে পারে, সেখানে ইউজ হইতে পারে, বা শুড নটও হইতে পারে। শুড নটটা খুব কম হয়, এটা না লিখলেও সমস্যা নাই, জাস্ট মাথায় রাখো, জাস্ট মাথায় রাখো। যদি কখনো ব্র্যাকেটে তুমি নট পাও, কখনো ব্র্যাকেটে তুমি যদি নট পাও, নট, তখন সেখানে টেন্স অনুযায়ী সেখানে হয় নটের সাথে ডোন্ট লাগিয়ে দিবা, ডাজ নট লাগিয়ে দিবা, বা তুমি কি ডিড নট লাগিয়ে দিবা, বা প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স হলে সেখানে উইল নট লাগিয়ে দিবা, ফিউচার টেন্স হলে সেখানে কি আমাদের উইল নট লাগিয়ে দিবা। এক্সাম্পল খেয়াল করে দেখো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবা যে বিকজ অফ বিইং লেজি, বিকজ অফ বিইং লেজি, অলস হওয়ার কারণে, অলস হওয়ার কারণে হি নট গেট গুড জব। এই যে নট গেট, নট বসছে না এখানে, নট, তাহলে নট যদি বসে, এই বাক্যটাকে যদি তুমি প্রেজেন্ট টেন্স ধরো, এটাকে তুমি যদি প্রেজেন্ট টেন্স ধরো, তাহলে হি কি? হি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? হি আমাদের থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে বিকজ অফ বিইং লেজি হি নট গেট আ গুড জব। দেখো ভাইয়া হি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে নট থাকলে আমরা জানি কি, নট থাকলে কি বসে? ডোন্ট, ডাজ নট বা ডিড নট বসে, ডোন্ট, ডাজ নট বা ডিড নট। সো থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট টেন্সে না, থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কি হবে? এখানে ডাজ নট হবে। দেখো হি ডাজ নট গেট আ গুড জব, হি ডাজ নট গেট আ গুড জব বসছে। ওকে, বিকজ অফ বিং হি ওন্ট। বাই দ্য ওয়ে এখানে তুমি কিন্তু ওন্ট দিলেও সমস্যা ছিল না, এখানে তুমি যদি ওন্ট দাও তাতেও কোনো প্রবলেম নাই। হ্যাঁ, ওন্ট দিলেও এখানে কোনো প্রবলেম নাই, বিকজ
এই বাক্যটাকে আমরা ফিউচার টেন্স ধরেও করতে পারি, কারণ এই বাক্যে এমন কোনো শব্দ নাই যে শব্দ দিয়ে প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার কোনোটা ইন্ডিকেট করছে, বুঝাইতেছে। তো তুমি চাইলে এটাকে ফিউচার ধরে করতে পারো, তুমি চাইলে এটাকে পাস্ট ধরেও করতে পারো, তুমি চাইলে এটাকে প্রেজেন্ট ধরেও করতে পারো। তুমি চাইলে এখানে ওন্ট না, তুমি চাইলে এখানে ডিড নট দিলেও কোনো সমস্যা ছিল না, ডিড নট দিলেও কি এখানে তোমার কোনো সমস্যা ছিল না। সো নট থাকলে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট বা ডিড নট বসিয়ে দিবা। যদি দেখো যে পুরো প্যাসেজ পরীক্ষাতে পাস্ট টেন্সে আসছে, তখন এখানে ডিড বসাবা, নয়তো কি বসাবা, উইল নট বা ওন্ট বা ডাজ নট বা ডোন্ট, যে কোনো একটা তুমি বসিয়ে দিবা টেন্স অনুযায়ী। আবার দেখো, মাই টিচার নট অর্ডার টু ডু এনি টাস্ক লাস্ট উইক, আমার শিক্ষক গত সপ্তাহে কোনো কিছু করতে আমাকে অর্ডার করে নাই, কোনো কিছু করতে কি আমাকে অর্ডার করে নাই গত সপ্তাহে। দেখো লাস্ট উইক, গত সপ্তাহে, তাহলে এখানে কি হবে, নট অর্ডার, এখানে নট হবে না, ডিড নট অর্ডার হয়ে যাবে। এখানে কিন্তু আবার ডাজ নট দিলে হবে না, ডু নট দিলে হবে না, উইল নট দিলে হবে না, বিকজ এখানে কিন্তু পাস্ট টেন্স বুঝাই যেতেছে, এটা আমাদের পাস্ট টেন্স, এটা আমাদের পাস্ট টেন্স বুঝাই যেতেছে। সেখানে নট অর্ডার থেকে হয়ে যাবে কি, ডিড নট অর্ডার। আমরা পরবর্তী নিয়মে চলে যাই, আমরা নোট 7-এ চলে যাই, পরবর্তী নিয়মে চলে যাই। ওকে, চলো। হোয়াইল, হোয়াইলের নিয়মটা খেয়াল করে দেখো। হোয়াইল এর পরে সরাসরি সাবজেক্ট পাওয়া গেলে ওয়াজ ওয়্যার হবে এবং এরপরে ভার্ব প্লাস আইএনজি। আর যদি সরাসরি ভার্ব পাওয়া যায় তখন সেখানে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি বসবে। হোয়াইল মানে যখন, এবং এটি সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এত নিয়মটা পুরোপুরি মুখস্থ করার দরকার নাই, আমি তোমাকে শর্টকাট টেকনিক বলে দেই, বলে দেই। দেখো, হোয়াইলের পরে হোয়াইল দুইভাবে বাক্যে ব্যবহৃত হইতে পারে, হোয়াইল বাক্যে দুইভাবে ব্যবহৃত হইতে পারে। খুবই ইম্পর্টেন্ট নিয়ম, হোয়াইল বাক্যে দুইভাবে ব্যবহৃত হইতে পারে। দেখো, হোয়াইলের পরে সবসময় আমাদের ভার্ব প্লাস আইএনজি হবেই, মাস্ট। হোয়াইলের পরে আমাদের সবসময় কি হবে, সবসময় ভার্ব প্লাস আইএনজি হবেই। চোখ বন্ধ করে আমাদের ভার্ব প্লাস আইএনজি হোয়াইলের পরে হবে। পার্থক্যটা কোথায়, ঝামেলাটা কোথায়? ঝামেলা হচ্ছে হোয়াইলের পরে মাঝে মধ্যে সাবজেক্ট থাকে, আবার কখনো কখনো কি সাবজেক্ট থাকে না। হোয়াইলের পরে মাঝে মাঝে সাবজেক্ট থাকে, আবার মাঝে মাঝে কি সাবজেক্ট থাকে না। সো যদি দেখো হোয়াইলের পরে সাবজেক্ট বসছে, তখন সেখানে হয় ওয়াজ আর নয়তো কি বসবে, অয়ার বসবে। যদি তুমি দেখো যে হোয়াইলের পরে সাবজেক্ট বসতেছে, তখন সেখানে হয় ওয়াজ বসবে নয় অয়ার বসবে। আর যদি কোনো সাবজেক্ট না থাকে তখন সরাসরি সেখানে ভার্ব প্লাস আইএনজি, সেখানে সাবজেক্ট না বসলে ওয়াজ অয়ারও বসবে না, আর সাবজেক্ট বসলে ওয়াজ অয়ার যে কোনো একটা আনতেই হবে। বুঝছো? একটা হচ্ছে হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি বসবে যদি তুমি দেখো সাবজেক্ট আছে, যদি তুমি দেখো এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে সেখানে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তখন সেখানে ওয়াজ বসবে, সাবজেক্ট যদি হয় প্লুরাল তখন সেখানে অয়ার বসবে, আর সাবজেক্ট না থাকলে সরাসরি ভার্ব প্লাস আইএনজি বসবে। সবাইকে নিয়মটা বুঝছি, আবারও বলছি, সাবজেক্ট থাকলে আমাদের ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট না থাকলে শুধু ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্ট নাই, ওয়াজ ওয়্যারও নাই, সাবজেক্ট আছে, ওয়াজ ওয়্যারও আছে। বুঝছো কি না? সবাই বুঝছো? সাবজেক্ট থাকলে টু বি ভার্ব ওয়াজ ওয়্যার আসবে, সাবজেক্ট না থাকলে কোনো ওয়াজ ওয়্যার আসবে না। সো এক্সাম্পলটা খেয়াল করে দেখো সবাই, কি বলছে দেখো, যে হোয়াইল ক্রস দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান। দেখো, হোয়াইলের পরে কোনো সাবজেক্ট আছে? নাই। হোয়াইলের পরে কি নাই? কোনো সাবজেক্ট একদমই নাই। সো হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে হোয়াইল কি হবে, এখানে হোয়াইল ক্রস থেকে হয়ে যাবে হোয়াইল ক্রসিং দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান। সাবজেক্ট নাই, ওয়াজ ওয়্যার হবে না, শুধু সেখানে ভার্ব প্লাস আইএনজি বসবে। সাবজেক্ট নাই, সেখানে শুধুমাত্র কি বসবে, আমাদের ভার্ব প্লাস আইএনজি বসবে। আর যদি সাবজেক্ট থাকতো তখন সেখানে ওয়াজ ওয়্যার নিয়ে আসতাম। যেমন দেখো, হোয়াইল হি রান ইন দ্য ফিল্ড হি স আই স্নেক। হোয়াইল হি রান ইন দ্য ফিল্ড হি স আই স্নেক, সে একটা, এটা হচ্ছে ব্ল্যাক মাম্বা, খুব বিষাক্ত একটা সাপ। ব্ল্যাক মাম্বা নাকি আমাদের কি বলে, কিং কোবরা,
খুবই বিষাক্ত একটা সাপ এবং খুবই কিউট। খেয়াল করে দেখো, হোয়াইল হি রান ইন দ্য ফিল্ড হি স আই স্নেক। দেখো তো ভাই এখানে সাবজেক্ট আছে না? সাবজেক্ট আছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি তো হবেই, ভার্ব প্লাস আইএনজি তো হবেই। এখন যেহেতু সাবজেক্ট আছে, সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে কি হবে? ওয়াজ বসবে। সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব হবে ওয়াজ, তাহলে ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড হি স আই স্নেক, দ্যাটস ইট। না, সেকেন্ডটাতে হি এর জায়গায় হি না, এখানে যদি যেহেতু হি আছে অয়ার হওয়ার কোনো চান্স নাই, যেহেতু হি আছে এখানে অয়ার হওয়ার কোনো চান্স নেই, এখানে আমাদের ওয়াজি হবে, এখানে আমাকে ওয়াজি হবে, অয়ার হওয়ার কোনো চান্স এখানে আমাদের নাই। ওকে, অয়ার হওয়ার কোনো চান্স আমাদের এখানে নাই। পরবর্তীতে চলে যাই আমরা ভাইয়া, পরবর্তী অপশনে চলে যাই। কি বলছে এখানে দেখো, রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্বে দেখো তো ভাইয়া, মডাল এবং মডাল হোক, যে কোনো মডাল হোক, যে কোনো মডাল ভার্বের পরে এবং যে কোনো টু ডু ভার্বের পরে। মডাল কোনগুলো? মডাল হচ্ছে আমাদের দেখো যে উইল, শ্যাল, ক্যান, মে, এগুলো কি আমাদের হচ্ছে মডাল ভার্ব, এগুলো সবগুলো কি আমাদের মডাল ভার্ব। সো যখনই কোনো মডাল ভার্ব পাবা তুমি প্রত্যেকটা মডালের পরে এবং প্রত্যেকটা টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড, এগুলো টু ডু ভার্ব মডালের পরে এবং প্রত্যেকটা টু ডু ভার্বের পরে আমাদের ভার্বের কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। প্রত্যেকটা মডাল এবং টু ডু ভার্বের পরে, প্রত্যেকটা মডাল এবং টু ডু ভার্বের পরে আমাদের ভার্বের বেস ফর্ম হয়। প্রত্যেকটা মডাল এবং টু ডু ভার্বের পরে আমাদের ভার্বের বেস ফর্ম, এবং প্রত্যেকটা টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। প্রত্যেকটা টু হ্যাভ ভার্বের পরে আমাদের ভার্বের V3 হয়। প্রত্যেকটা টু হ্যাভ ভার্বের পরে কি হয়? আমাদের ভার্বের V3 হয়। প্রত্যেকটা টু হ্যাভ ভার্বের পরে আমাদের ভার্বের V3 হয়। সো যদি তুমি দেখো যে টু ডু ভার্ব মডাল অথবা টু ডু ভার্ব, মডাল এবং টু ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম এবং টু হ্যাভ ভার্বের পরে ভার্বের V3 ফর্ম। সিম্পল জিনিস, টু ডু ভার্বের পরে ভার্বের বেস আর টু হ্যাভ ভার্বের পরে ভার্বের V3 ফর্মটা বসে। এক্সাম্পল খেয়াল করে দেখো সবাই এক্সাম্পলটা খেয়াল করে দেখো। শি ডিড নট কল মি লাস্ট নাইট। সে আমাকে গতকাল রাত্রে কল দেয় নাই বিকজ অফ হার ইলনেস। তার অসুস্থতার জন্যে সে আমাকে কল দেয় নাই। তাহলে দেখো তো ভাইয়া, শি ডিড নট কল্ড মি, এই যে কল্ড, এই কল কি? দেখো তো এখানে কল্ড হবে না অন্য কিছু হবে? ডিড আছে না ভাইয়া, ডিড। টু ডু ভার্ব আছে না, টু ডু ভার্ব। তো যদি এখানে টু ডু ভার্ব আছে, টু ডু ভার্ব থাকলে এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। যেহেতু টু ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তো এখানে কল না হয়ে কল হবে। কল্ড না হয়ে কি হবে? কল হবে। আবার দেখো, হ্যাভ ইউ এভার, এই যে হ্যাভ আছে না টু বি ভার্ব, সরি টু হ্যাভ ভার্ব, হ্যাভ হচ্ছে আমাদের টু হ্যাভ ভার্ব। সো হ্যাভ যেহেতু টু হ্যাভ ভার্ব, এখানে কি ভার্বের V3 ফর্মটা হবে, এখানে ভার্বের V3 ফর্মটা হবে। হ্যাভ ইউ এভার বিন ইন দিনাজপুর, তুমি কখনো দিনাজপুরে গিয়েছো? তুমি কি কখনো দিনাজপুরে গিয়েছো কিনা সেটা এখানে জিজ্ঞাসা করেছে। সো এই যে হ্যাভের পরে ভার্বের V3 আর মডাল এবং টু ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। সবাইকে বুঝতে পারছি? ক্লাস আমাদের আর হয়তো বা আধা ঘন্টা থেকে 40 মিনিট হবে। আধা ঘন্টা থেকে 40 মিনিট আমাদের ক্লাসটা হয়েই প্র্যাকটিস করে তোমাদেরকে ছেড়ে দিব। প্র্যাকটিস করিয়ে তোমাদেরকে ইনশাল্লাহ ভাইয়া ছেড়ে দিব। ঠিক আছে? ওকে, দেখো পাস্ট টেন্স হোক প্রেজেন্ট টেন্স হোক যেটা হোক না কেন, ডিড, টু ডু ভার্বের পরে আমাদের অল টাইম ভার্বের বেস ফর্মই বসবে। টু ডু ভার্বের পরে আমাদের অল টাইম ভার্বের বেস ফর্মটাই বসবে, যেই টেন্সই হোক না কেন, বা মডাল যেই টেন্সই হোক না কেন, মডাল এবং টু ডু ভার্ব পেলেই ভার্বের বেস ফর্ম, আর টু হ্যাভ ভার্ব পেলেই ভার্বের V3 ফর্ম। চোখ বন্ধ করে। ওকে, 9 নম্বর নিয়মে চলে যাই। 9 নম্বর নিয়মটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। এই নিয়মটা অত্যন্ত ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দাও এই নিয়মের মধ্যে, স্টার চিহ্ন। খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, খুবই ইম্পর্টেন্ট নিয়ম। দেখো কি বলছে, সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ হয়, তাহলে টু বি ভার্বের পরে আইএনজি হয়। সেন্টেন্সটি যদি প্যাসিভ হয় তাহলে টু বি ভার্বের পরে V3 হয়। কি বলছে এটা? সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ হয় তাহলে টু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। সেন্টেন্সটি যদি প্যাসিভ হয় তাহলে টু বি ভার্বের পরে ভার্বের কি হয়?
V3 হয়। এইটা দিয়ে কি বোঝানো হয়েছে? এইটা দিয়ে কি বোঝানো হয়েছে? দেখো কি বোঝানো হয়েছে, আমি তোমাদেরকে বুঝায় বলি। আমাদের একটা বাক্যে টু বি ভার্ব একা একা বসতে পারে। আমাদের একটা বাক্যে টু বি ভার্ব একা একা বসতে পারে। একটা বাক্যে টু বি ভার্ব কি একা একা বসতে পারে। যেমন আমি যদি এক্সাম্পল তোমাদেরকে দেই, আমি যদি বলি এরকম যে হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় কি আমার বন্ধু। তাহলে এই যে হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু, এই যে ইজ, এটাকে টু বি ভার্ব না ভাইয়া? টু বি ভার্ব। এখানে টু বি ভার্বটা কি আমাদের একা একা বসছে না? টু বি ভার্ব কি আমাদের একা একা বসছে। ওকে, কিন্তু মাঝে মাঝে আমাদের টু বি ভার্ব, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে আমাদের টু বি ভার্ব বাক্যে একা একা বসে না। মাঝে মাঝে টু বি ভার্ব আমাদের বাক্যে একা একা বসে না। টু বি ভার্বের পরে আমাদের ভার্ব প্লাস আইএনজিও বসে। টু বি ভার্বের পরে আমাদের অন্য একটা ভার্বও মাঝে মাঝে চলে আসে। আমি আবারও বলি, টু বি ভার্ব একটা বাক্যে একা একা বসতে পারে, প্রবলেম নাই, কিন্তু মাঝে মাঝে টু বি ভার্বের পরে আরও একটা ভার্ব বাক্যে চলে আসে। যদি কখনো টু বি ভার্বের পরে অন্য একটা ভার্ব চলে আসে, সেই ভার্বটা হয় আইএনজি হবে, সেই ভার্বটা নয়তো V3 হবে। টু বি ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব চলে আসে, তখন সেই ভার্বটা হয় আইএনজি হবে আর নয়তো V3 হবে। এক্সাম্পলটা খেয়াল করে দেখো। আমি যদি বলি এরকম যে হি ইজ টকিং টু মি, সে আমার সাথে কথা বলছে। এই যে টু বি ভার্ব, এরপরে কি একটা ভার্ব চলে আসছে না, টক। সো এই টক ভার্বটা আসার কারণে টু বি ভার্বের পরে বসছে না, টু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি বসছে। অথবা আরেকটা জিনিস দেখো তো ভাইয়া, দ্য প্রবলেম ওয়াজ সলভড। এই যে দেখো দ্য প্রবলেম ওয়াজের পরে দেখো আরেকটা ভার্ব বসছে না, টু বি ভার্বের পরে আরেকটা ভার্ব বসছে না। টু বি ভার্বের পরে যেহেতু আরেকটা ভার্ব বসছে, এই ভার্বটা কি হবে আমাদের? এই ভার্বটা হচ্ছে আমাদের V3 হবে। সো দ্য প্রবলেম ওয়াজ সলভড, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের V3। এই যে টু বি ভার্ব, এইটাও টু বি ভার্ব, এখানে একবার আইএনজি হয়েছে, এবং এই টু বি ভার্বের পরে এই যে টু বি ভার্ব, এরপরে কি হয়েছে আমাদের ভার্বের V3 হয়েছে। সো টু বি ভার্ব যদি কখনো বাক্যে পাও, টু বি ভার্বের পরে আমাদের ভার্বের V3 হয়, এবং টু বি ভার্বের পরে আমাদের ভার্ব প্লাস আইএনজিও হয়। তাহলে কখন আইএনজি হবে, কখন V3 হবে, সেটা সেটাকে আমাদের জানতে হবে। দেখো টু বি ভার্ব যখন আমাদের অ্যাক্টিভ বাক্য হবে, তখন হবে আমাদের ভার্ব প্লাস আইএনজি। আর যদি প্যাসিভ হয় তখন সেখানে হবে কি আমাদের ভার্বের V3। অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে সেখানে হয় আমাদের কি V3। সো এখানে দেখো তো ভাইয়া, হি ইজ টকিং টু মি, এটা আমাদের অ্যাক্টিভ না, সাবজেক্ট নিজেই তো কথা বলছে, সাবজেক্ট নিজেই তো কাজটা করতেছে, এটা অ্যাক্টিভ হওয়ার কারণে এখানে আমাদের কি হয়েছে, ভার্ব প্লাস আইএনজি বসছে। আবার দেখো দ্য প্রবলেম ওয়াজ সলভড, এখানে প্রবলেম কি নিজে সমাধান হয়েছে? নিজে সমাধান হয় না, এটা প্যাসিভ হওয়ার কারণে এখানে কি হয়েছে আমাদের V3 হয়েছে। ওই 3 নম্বর নিয়মটা পড়ছি না আমরা, 3 নম্বর নিয়মটা পড়ছি না, ওইটাই। সো অ্যাক্টিভের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি, প্যাসিভের ক্ষেত্রে হচ্ছে আমাদের V3। একদমই সিম্পল নিয়ম। আমরা এক্সাম্পল খেয়াল করে দেখি। দেখো ইট ক্যান বি সলভ উইদিন টুডে, ইট ক্যান বি, এই যে বি, এটা আমাদের টু বি ভার্ব, দেখো টু বি ভার্বের পরে আমাদের এখানে সলভড হয়েছে। কেন সলভড হয়েছে? বিকজ দেখো তো ভাইয়া, ইট হচ্ছে আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এটা কি নিজে সমাধান হইতে পারে? এইটা কি নিজে সমাধান হইতে পারে ভাইয়া? নিজে কিন্তু আমাদের সমাধান হয় নাই, বা নিজে আমাদের সমাধান হয় না। সো দ্যাটস ওয়াই এটা আমাদের কি হবে, ভার্ব প্লাস ভার্বের V3, প্যাসিভ আমাদের ভার্বের V3 হয়েছে। আবার দেখো উই আর প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। সো উই আর, দেখো আমরা নিজেরাই খেলি, এটা অ্যাক্টিভ, দ্যাটস ওয়াই
উই আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। আবার দেখো আওয়ার পিপল ট্রাই টু ডু সামথিং অ্যামেজিং ফর আওয়ার কান্ট্রি। সো আমাদের পিপল নিজেরাই তো চেষ্টা করছে, নিজেরাই চেষ্টা করছে না, অ্যাক্টিভ না, আমাদের পিপল নিজেরাই চেষ্টা করে। অ্যাক্টিভ বাক্য এখানে ব্যবহৃত হয়েছে। সো অ্যাক্টিভ বাক্য ব্যবহৃত হওয়ার কারণে আওয়ার পিপল, দেখো ভাইয়া ট্রাইং হয়েছে, ইজ যেহেতু নাই, টু বি ভার্ব অনেক সময় দেওয়া থাকে না, তখন নিজেদেরকেই টু বি ভার্ব নিয়ে আসতে হয়। টু বি ভার্ব অনেক সময় দেওয়া থাকে না, তখন নিজেদেরকেই টু বি ভার্ব নিয়ে আসতে হয়। তো আওয়ার পিপল ইজ ট্রাইং টু ডু সামথিং অ্যামেজিং ফর দ্য কান্ট্রি রাইট নাও। সো অ্যাক্টিভ বাক্যে টু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি, প্যাসিভ বাক্যে টু বি ভার্বের পরে আমাদের ভার্বের V3 বসে। ঠিক আছে, ইজ ট্রাইং কেন হইল? বিকজ এখানে ইজ নাই, ইজ থাকে না, ইজ নাই বিধায় দেখো মানে এই সকল বাক্যে আগের বাক্যগুলোতে টু বি ভার্ব দেওয়াই আছে। দেখো টু বি ভার্ব দেওয়াই আছে, আগের বাক্যগুলোতে টু বি ভার্ব দেওয়াই আছে, আগের বাক্যগুলোতে আমাদের টু বি ভার্ব দেওয়াই আছে, এই জন্য কি আমরা আর এখানে দেই নাই। কিন্তু এখানে কি টু বি ভার্ব দেওয়া আছে? নাই, দ্যাটস এখানে আমরা কি ইজটাকে বসিয়ে দিছি। টু বি ভার্ব দেওয়া থাকলে তো থাকলোই, না থাকলে মাঝে মধ্যে নিজেদেরকে নিয়ে আসতে হয়। পরবর্তী নিয়মে চলে যায়, দেখো আমাদের রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? এই যে হু, হুইচ, দ্যাট, এগুলোকে বলা হয় কি আমাদের রিলেটিভ প্রোনাউন। খুবই সহজ সহজ নিয়ম আছে কয়েকটা, এই কয়েকটা নিয়ম দেখে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে আমাদের ক্লাস শেষ করে ফেলবো। বেশিক্ষণ আর পড়াবো না ভাইয়া, তোমরা একটু কষ্ট হচ্ছে আমি জানি, একটু কষ্ট করে ক্লাসটি করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সো দেখো রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট। দেখো হু, হুইচ, দ্যাট রিলেটিভ প্রোনাউন কোনো বাক্যে বসলে তার আগে একটা নাউন থাকে বা একটা প্রোনাউন থাকে। রিলেটিভ প্রোনাউন, দেখো ভাইয়া রিলেটিভ প্রোনাউন যদি কোনো বাক্যে বসে, দেখো হু, হুইচ, দ্যাট, এই হু হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যদি কোনো বাক্যে বসে তার আগে একটা নাউন থাকে, যে রহিম একটা নাউন। দেখো এই যে হুইচের আগে কি বসছে? একটা নাউন বসছে। সো রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাটকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। প্রত্যেকটা রিলেটিভ প্রোনাউনের আগে একটা কি থাকে? একটা আমাদের নাউন থাকে, একটা আমাদের নাউন থাকে বা প্রোনাউন থাকে। সো এই যে নাউন এই নাউন বা প্রোনাউন অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরে ওই ভার্বটা আমাদেরকে ব্যবহার করতে হয়। নাউন বা প্রোনাউন অনুযায়ী পরবর্তী অংশের ভার্বটা বসে। আমাদের রিলেটিভ প্রোনাউনের আগের যে নাউনটা আছে না, ওই নাউনটা যদি হয় সিঙ্গুলার, রিলেটিভ প্রোনাউনের আগের যে নাউনটা আছে ওই নাউনটা যদি হয় সিঙ্গুলার, তাহলে পরবর্তী ভার্বটাও হয় সিঙ্গুলার। রিলেটিভ প্রোনাউনের আগে নাউনটা যদি হয় প্লুরাল, তাহলে পরবর্তী ভার্বটাও কি হয়? আমাদের প্লুরাল হয়। সো রিলেটিভ প্রোনাউনের আগে নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয়, ভার্ব হয় সিঙ্গুলার। রিলেটিভ প্রোনাউনের আগে নাউন বা প্রোনাউন যদি হয় প্লুরাল, তখন ভার্বটাও হয় কি আমাদের প্লুরাল। বুঝতে পারছি? রিলেটিভ প্রোনাউনের আগে নাউন বা প্রোনাউন যদি হয় সিঙ্গুলার, ভার্বটাও হয় সিঙ্গুলার। নাউন বা প্রোনাউন যদি হয় প্লুরাল, ভার্বটাও হয় প্লুরাল। সিম্পল জিনিস। এক্সাম্পল খেয়াল করে দেখি সবাই, আমরা এক্সাম্পলটা পরবর্তীতে যাই। দেখো ভাইয়া এই যে দেখো, দিস ইজ মাই ফ্রেন্ড রহিম, দিস ইজ মাই ফ্রেন্ড রহিম। বলো দেখে ভাই রহিম এখানে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? রহিম আমাদের কিন্তু সিঙ্গুলার। রহিম সিঙ্গুলার হওয়ার কারণে এখানে দেখো হু ইজ হয়েছে, রহিম সিঙ্গুলার, তাই এখানে আমাদের কি হয়েছে? ইজ হয়েছে। হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এটা হয় আমার বন্ধু রহিম, যে কিনা অনেক বেশি মেধাবী। আমার বন্ধু রহিম সিঙ্গুলার, এর জন্য ভার্ব হচ্ছে সিঙ্গুলার। আবার দেখো দ্য ফায়ার এমিটস স্মোক, আগুন ধোঁয়া নির্গত করে, আগুন ধোঁয়া নির্গত করে। হুইচ, আগুন ধোঁয়া নির্গত করে হুইচ। হুইচের আগে যে স্মোক বসছে, স্মোকটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? স্মোকটা সিঙ্গুলার নাকি প্লুরাল? ডেফিনেটলি হুইচ হচ্ছে মানে স্মোকটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, স্মোকটা আমাদের হচ্ছে সিঙ্গুলার। সো স্মোকটা সিঙ্গুলার কেন? বিকজ এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। ধোঁয়া কিন্তু গণনা করা যায় না, এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। সো প্রত্যেকটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্বটা হয় সিঙ্গুলার, তার মানে এই যে স্মোকটা কি আমাদের সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই ভার্বটা হয় সিঙ্গুলার। দেখো স্মোক থার্ড পারসন সিঙ্গুলার না, এই জন্য ভার্বের শেষে কি হয়েছে? আমাদের এস বা ইয়েস যুক্ত করতে হয়েছে। কন্টামিনেট থেকে হয়ে যাবে কি আমাদের কন্টামিনেটস, যেহেতু স্মোক থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কন্টামিনেট থেকে কি হয়ে গেছে? আমাদের
কন্টামিনেটস হয়ে গেছে। পরবর্তী নিয়মে চলে যাই আমরা। দেখো কোঅর্ডিনেট কনজাংশন, ইংরেজিতে আমাদের বেশ কিছু কোঅর্ডিনেট কনজাংশন আছে, আমাদের বেশ কিছু কনজাংশন আমাদের ইংরেজিতে আছে, বেশ কিছু কনজাংশন। যেমন দেখো যে এন্ড, বাট, অর, এগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেট কনজাংশন। এন্ড, বাট, অর, এই কনজাংশনগুলো দুটো বাক্যকে যুক্ত করে। এই যে কনজাংশনগুলো দুটো ক্লজকে যুক্ত করে। মনে করো আগে একটা ক্লজ বসে, এখানে এন্ড, এবং পরে হচ্ছে আমাদের কি আরেকটা ক্লজ। সো কোঅর্ডিনেট কনজাংশনগুলো দুটো ক্লজকে যুক্ত করে, দুটো ক্লজ। সো প্রত্যেকটা ক্লজ এন্ড, বাট, অর, এন্ড, বাট, অর এর আগে একটা ক্লজ, পরে একটা ক্লজ, দুই পাশেই কোঅর্ডিনেট কনজাংশনের দুই পাশেই যেই ক্লজগুলো বসে দুইটা ক্লজের ভার্ব একদম সেম হইতে হয়। উভয় পাশে দুইটা ক্লজেই ভার্ব একদমই সেম ফর্ম হইতে হয়, সেম ভাবে থাকতে হয়। যেমন দেখো এন্ড, বাট, অর এর আগে এবং পরে ভার্বের একই রকমের ফর্ম হয়, ভার্বের কি হয়, একই রকমের ফর্ম ব্যবহার করতে হয়, একদমই সেম একই রকমের ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হয় এন্ড, বাট, অর এর আগে পরে সেম ভার্ব। যেমন দেখো দ্য কিং গিভ হিম সাম মানি অ্যান্ড ওয়ান্টেড টু সেট ফ্রি। দেখো এন্ডের পরে, এন্ডের আগে একটা ক্লজ এবং এন্ডের পরে একটা ক্লজ, দুইটা ক্লজ। এখন এন্ডের পরে দেখো তো ওয়ান্টেড, এটা কিন্তু ব্র্যাকেটে নাই, এটা আমাদের ব্র্যাকেটে আছে, তা এটাকে চেঞ্জ করতে হবে কোনটা অনুযায়ী, পরেরটা অনুযায়ী। ওয়ান্টেড কি আমাদের V2 না, আমাদের ওয়ান্টেড কি V2। তো যেহেতু আমাদের ওয়ান্টেড V2, তাই আগেরটাও কি এন্ডের পরে V2 হইলে আগেও কি আমাদের V2 ব্যবহার করতে হবে। গিফট থেকে হয়ে যাবে কি, গিফট থেকে হয়ে যাবে আমাদের গেভ। সো দ্য কিং গেভ হিম সাম মানি অ্যান্ড ওয়ান্টেড টু সেট ফ্রি, গেভ হিম সাম মানি অ্যান্ড ওয়ান্টেড টু সেট ফ্রি। আবার দেখো দে লিড অ্যান আনহ্যাপি লাইফ, এন্ড দেখো এন্ডের আগে লিড আছে, লিড এটা কি একদম বেস ফর্ম না, একদমই বেস ফর্ম, তাই এন্ডের পরেও কি আমাদের বেস ফর্ম হবে। সো দে লিড অ্যান আনহ্যাপি লাইফ অ্যান্ড সাফার ইন দেয়ার ডে টু ডে লাইফ, অ্যান্ড সাফার ইন দেয়ার ডে টু ডে লাইফ বসছে। সো অ্যান্ড, বাট, অর এর আগে পরে সেম ভার্ব বসে, অ্যান্ড, বাট, অর এর আগে এবং পরে আমাদের সেম ভার্ব ব্যবহার করতে হবে। সবাই নিয়মটা বুঝছি? অ্যান্ড, বাট, অর এর আগে পরে সেম ভার্ব বসে। সবাইকে নিয়মটা বুঝতে পারছি? আশা করি পারছি। পরবর্তী নিয়মে চলে যাই আমরা। পরবর্তী নিয়মে চলে যাই সাবজেক্ট অবস্থানে। দেখো ভাইয়া কি বলছে, খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম আমাদের বাক্যে। যদি দেখো কি বলছে এখানে, বাক্যে সাবজেক্ট, একটা বাক্যের সাবজেক্ট, আমাদের বাক্যের স্ট্রাকচারটা কি, একটা বাক্যের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি আমাদের অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আমাদের অবজেক্ট, এর হচ্ছে বাক্যের স্ট্রাকচার। সো সাবজেক্ট অবস্থানে যদি ভার্ব বসে, সাবজেক্ট অবস্থানে যদি ভার্ব বসে সেটিকে আইএনজি যুক্ত করে ফেলতে হবে, আইএনজি যুক্ত করে জিরান্ড করে দিতে হবে। আমরা যদি কখনো বাক্যের সাবজেক্টের জায়গায় ভার্ব পাই, কখনো যদি সাবজেক্টের জায়গায় আমরা ভার্ব পাই, তখন হ্যাঁ শেষ করে ফেলো, 10টার আগে শেষ করে ফেলবো, ডোন্ট ওয়ারি, একদমই ক্লাস শেষ করে ফেলো ভাইয়া। দেখো ভাই আমরা কি বললাম, সাবজেক্ট অবস্থানে যদি কখনো ভার্ব বসে, বাক্যে কখনোই সাবজেক্ট পজিশনে ভার্ব বসতে পারে না। সাবজেক্ট পজিশনে অল টাইম আমাদের নাউন বসে বা প্রোনাউন বসে, সাবজেক্ট পজিশনে আমাদের অল টাইম নাউন বসে বা প্রোনাউন বসে। কিন্তু যখন কোনো সাবজেক্টের জায়গায় ভার্ব বসে, ভার্ব চলে আসে, তখন ওই সাবজেক্টটাকে, ওই ভার্বটাকে নাউন করতে হয়। যেহেতু নাউন সাবজেক্টের জায়গায় নাউন বসে, ভার্ব বসতে পারে না, সে কখনো যদি ভার্ব চলে আসে তখন ওই ভার্বটাকে নাউন করতে হয়, ওই ভার্বটাকে নাউন করতে হয়। আর এই যে নাউন করার জন্য আমরা কি করি, ভার্ব প্লাস আইএনজি করি না, নাউন করার জন্য ভার্ব প্লাস আইএনজি করি, এবং ওই ভার্ব প্লাস আইএনজিকে বলা হয় জিরান্ড, ওই ভার্ব প্লাস আইএনজিকে বলা হয় কি আমাদের জিরান্ড। ওকে, সবসময় সাবজেক্ট অবস্থানে যদি ভার্ব বসে সেটিকে আইএনজি করে ফেলবো, আইএনজি করে জিরান্ড করব, কারণ জিরান্ড করলে সেটা নাউনের মতো করে কাজ করে, জিরান্ড করলে সেটা আমাদের নাউনের মতো করে কাজ করে। এক্সাম্পল খেয়াল করে দেখো, এক্সাম্পল খেয়াল করে তুমি ইজিলি বুঝতে পারবা। যেমন দেখো টিচ ইজ আ নোবেল প্রফেশন, টিচ ইজ, ইজ কি আমাদের ভার্ব। দেখো ইজ যদি আমাদের ভার্ব হয়, ভার্বের আগে কে বসে, সাবজেক্ট বসে, ভার্বের আগে সাবজেক্ট বসে। তাহলে দেখো তো ভাই এখানে এইটা ভার্ব, তাহলে ভার্বের আগে সাবজেক্টে বসে টিচ বসছে, সাবজেক্টে বসলে কি টিচ বসছে, ভার্ব বসছে।
তাহলে সাবজেক্টে যদি ভার্ব বসে এটাকে টিচ থেকে টিচিং করে দিতে হবে, টিচ থেকে টিচিং করে দিতে হবে। আবার দেখো ওপেন দ্য ডোর প্রপারলি, এখানে কিন্তু আমি ওপেন করি নাই, ওপেন থেকে ওপেনিং করি নাই, কেননা কি এখানে এরপরে কোনো ভার্ব নাই, এরপরে কোনো ভার্ব আছে নাই, এখানে ওপেন নিজেই ভার্ব, এখানে ওপেন নিজেই ভার্ব, এখানে কিন্তু এটা সাবজেক্ট পজিশনে বসে নাই। এখানে দেখো ইজ কিন্তু আমাদের ভার্ব হিসেবে আছে, ইজ আমাদের না, জিরান্ড এবং পার্টিসিপল এক জিনিস না, এটা আমি অন্যদিন পড়াবো তোমাদেরকে, অন্যদিন পড়াবো। যেমন দেখো টিচ ইজ আ নোবেল প্রফেশন, এই যে ইজ এটা কিন্তু এখানে ভার্ব, বাক্যে অন্য কোনো ভার্ব কিন্তু নাই, এই বাক্যে কিন্তু ভার্ব নাই, দ্যাটস এখানে ওপেন থেকে ওপেনিং করতে পারি নাই, কিন্তু এটা যেহেতু ভার্ব আগে আমাদের সাবজেক্ট বসবে, তো টিচ থেকে টিচিং হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট অবস্থানে বসছে। যদি এখানে অন্য একটা ভার্ব থাকতো, ইজ ওয়াজ বা অন্য যে কোনো ভার্ব থাকতো, তাহলে আমি এখানে ওপেন থেকে ওপেনিং করতে পারতাম। নিয়মটা বুঝতে পারছো আশা করি। একটু দ্রুত যেতে হবে আমাদেরকে, দ্রুত যেতে হবে আমাদেরকে। দেখো কিছু কিছু ভার্ব আছে, মনে করো একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসছে পাশাপাশি, একদম পাশাপাশি দুটো ভার্ব, একদম পাশাপাশি যদি দুটো ভার্ব থাকে না, তখন দ্বিতীয় যে ভার্বটা আছে না, সেকেন্ড যে ভার্বটা আছে না, এটাকে তুমি ভার্ব প্লাস আইএনজি করে দিবা। যখন কোনো দুটো ভার্ব যদি কখনো একসাথে বসে, দুটো ভার্ব যদি কখনো একসাথে বসে, হ্যাঁ শেষ করে দিব ভাইয়া, তোমাদের কেমিস্ট্রি ক্লাস আছে আমি তো জানি, শেষ করে দিব। আমাদের দুটো ভার্ব যদি কখনো একসাথে বসে, তখন পরবর্তী যে ভার্বটা আসছে না, ওই ভার্বটাকে আমাদের আইএনজি করে দিতে হবে, পরবর্তী ভার্বটাকে আমাদের কি করতে হবে, আইএনজি করে ফেলতে হবে, নন ফাইনাইট করতে হবে না। দুটো ভার্ব কি বাক্যে থাকতে পারে? দুটো ভার্ব বাক্যে থাকতে পারে না, এজন্য পরেরটাকে নন ফাইনাইট করে ফেলতে হয়, পরেরটাকে এজন্য কি আমাদের নন ফাইনাইট করে ফেলতে হয়। যেমন দেখো দে অ্যাভয়েড, দে অ্যাভয়েড, অ্যাভয়েড কি আমাদের ভার্ব, দে অ্যাভয়েড থিঙ্ক আরেকটা ভার্ব আসছে না, দে অ্যাভয়েড থিঙ্কিং হয়ে যাবে। দেখো শি স্টার্টেড ফলো দ্য রুলস অফ সোসাইটি, তাহলে শি স্টার্ট আমাদের ভার্ব, স্টার্টেড এখানে কি ফলোইং দ্য রুলস অফ সোসাইটি হচ্ছে, সো স্টার্টেড ফলো থেকে হয়ে যাবে কি আমাদের ফলোইং, শি স্টার্টেড ফলোইং দ্য রুলস অফ সোসাইটি। ক্লিয়ার? স্টার্টেড ফলোইং দ্য রুলস অফ সোসাইটি এখানে আমাদের বসছে, ফলোইং হয়েছে এখানে। পাশাপাশি একদম পরপর যদি কোনো ভার্ব পাও, সেকেন্ড ভার্বটাকে তুমি আইএনজি করে নন ফাইনাইট করে দিবা। দেন পরবর্তীতে চলে যায় আমাদের, দেখো সেন্টেন্সে যদি অলওয়েজ, অফেন, রেগুলারলি এই ওয়ার্ডগুলো থাকে, তখন এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি কখনো এই শব্দগুলো থাকে সামটাইমস, ডেইলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দেখো এই যে ইট এন্টারটেইনস, এই যে অলওয়েজ, অলওয়েজ আছে না এখানে, সো এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে এন্টারটেইন থেকে এন্টারটেইনস হয়েছে, এন্টারটেইন থেকে এন্টারটেইনস হয়েছে। আবার দেখো ইট ইউজুয়ালি, ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য ইট দুইবার আসছে, যদিও ইট ইউজুয়ালি ইমপ্রুভ থেকে হয়ে যাবে ইমপ্রুভস আওয়ার পাওয়ার অফ ডাইজেশনস। সো ইট এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইমপ্রুভ থেকে ইমপ্রুভস, দেন এন্টারটেইন থেকে এন্টারটেইনস, এগুলো আমাদের হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কাজ করে থাকে। এরপর চলে যায় দেখো ইয়েস্টারডে, লাস্ট, লাস্ট নাইট, লাস্ট উইক, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। যেমন দেখো এক্সাম্পল, যে লাস্ট নাইট আই কমপ্লিট মাই অল অ্যাসাইনমেন্ট, তাহলে দেখো লাস্ট নাইট এখানে পাস্ট টেন্স না, কমপ্লিটেড হবে। দেখো আই গো টু স্কুল ইয়েস্টারডে, এই যে ওয়েন্ট হবে যেহেতু আমাদের ইয়েস্টারডে আছে। দেন দেখো ভাইয়া এটা খুবই ইম্পর্টেন্ট, কোনো বাক্যে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, স্টিল এগুলো বসে, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেখানে কি বসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, আমাদের হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 এই স্ট্রাকচার আমাদের ভার্বগুলোকে লিখতে হয়, হ্যাভ, হ্যাজ প্লাস V3 এই স্ট্রাকচার আমাদের ভার্বগুলোকে লিখতে হয়। ওকে, যেমন দেখো এক্সাম্পল, যে রিসেন্টলি আই পাস মাই হাফ ইয়ারলি এক্সাম, সো রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এজন্য আই হ্যাভ পাসড হয়েছে, আই হ্যাভ পাসড মাই হাফ ইয়ারলি এক্সাম। দেখো দে রিচ দ্য স্টেশন জাস্ট নাও, তাহলে দে হ্যাভ রিচড দ্য স্টেশন জাস্ট নাও, দে হ্যাভ রিচড এখানে আমাদের আনসার হবে, দে হ্যাভ রিচড। প্রেজেন্ট জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চোখ বন্ধ করে। তারপরটা চলে যায় আমরা, নাও, দেখো নাও, অ্যাট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখো নাও আই টিচ মাই স্টুডেন্ট, তাহলে নাও আই অ্যাম টিচিং, যেহেতু নাও আছে আমি তোমাদেরকে এখন শেখাচ্ছি, চলমান, চলমান হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তারপর দেখো ভাইয়া
এট দিস মোমেন্ট দে গো টু দ্য বিউটিফুল বান্দরবান, তাহলে দে গো আছে, দে আর গোয়িং হবে, তারা এখন বান্দরবানের দিকে যাচ্ছে, আর গোয়িং হয়ে যাচ্ছে ভাইয়া। সিম্পল সিম্পল। এরপরে আর মাত্র 3টা নিয়ম আছে আমাদের, 3টে বা 4টা নিয়ম আছে, তারপরে শেষ, তারপরে ক্লাস শেষ। দেখো ইফ কন্ডিশনাল, খুবই সহজ নিয়ম, ইফের নিয়মটা খুবই সহজ। ইফের নিয়মটা একটু খেয়াল করে দেখো, ইফ যুক্ত ক্লজ, ইফ কন্ডিশনাল নিয়ম সবাই আমরা জানি না। ইফের 3টা কন্ডিশনাল পরীক্ষাতে আসবে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। এই 3টা কন্ডিশনাল আমাদের পরীক্ষাতে আসবে, 3টা কন্ডিশনাল আমাদের পরীক্ষাতে আসবে। ফার্স্ট কন্ডিশনাল কি বলে? ফার্স্ট কন্ডিশনাল কি বলে দেখো, ইফ যুক্ত ক্লজ, ইফ যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরবর্তী ক্লজে শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম হয়। ইফ যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট হয়, ইফ যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট হয় তখন পরবর্তী অংশে শ্যাল অথবা উইল প্লাস কি বসে আমাদের বেস ফর্ম বসে। ইফ যুক্ত ক্লজ যদি, সেকেন্ড কন্ডিশনাল কি বলে দেখো, ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট হয়, এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী ক্লজে শুড অথবা উড প্লাস ভি1 বসে। পাস্ট হইলে শুড অথবা উড প্লাস ভি1, পাস্ট ইনডিফিনিট হইলে শুড অথবা উড প্লাস ভি1। আর যদি ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট টেন্স হয় তখন শ্যাল উইল প্লাস ভি1, প্রেজেন্ট হলে শ্যাল উইল প্লাস ভি1, পাস্ট হইলে শুড অথবা উড প্লাস ভি1। সিম্পল। যেমন দেখো এই যে পাস্টে সেম জিনিস থাকবে, জাস্ট শুড বসবে বা উড বসবে, প্লাস কি বসবে ভি1 বসবে, দ্যাটস ইট। এখানে কেন ভি1 বসতেছে? কারণ এগুলো অল টাইম আমাদের কি বেস ফর্ম আকারে কাজ করে, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো প্রেজেন্ট হলে শ্যাল উইল, প্রেজেন্ট হলে শ্যাল উইল, পাস্ট হলে শুড উড, আর বেস ফর্ম তো বসবেই। প্রেজেন্ট হলে শ্যাল উইল, পাস্ট হলে শুড উড, দ্যাটস ইট। এক্সাম্পল দেখো ভাইয়া, ইফ ইউ হেল্প দ্য পুয়ার, দেখো ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট না, এটা আমাদের প্রেজেন্ট না, প্রেজেন্ট। সো প্রেজেন্ট হলে পরবর্তী অংশ কি হবে শ্যাল উইল প্লাস ভি1। দেখো তুমি যদি গরিবদেরকে আজকে সাহায্য করো, ইউ উইল, দে উইল রেসপেক্ট ইউ, তারা তোমাকে সম্মান করবে, দে উইল রেসপেক্ট ইউ, তারা তোমাকে সম্মান করবে। আবার দেখো ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি যদি কাজটি করো, ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক দে ইউ গেট গুড মার্কস, তুমি যদি কাজটি করতে, এটা পাস্ট টেন্স, দেখো ডিড পাস্ট টেন্স কিন্তু। সো ইফ যুক্ত ক্লজ, ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট টেন্স হয়, ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড দ্য ওয়ার্ক ইউ উড গেট, দেখো শুড উড প্লাস বেস ফর্ম বসতেছে। সো পাস্ট হলে উড আর প্রেজেন্ট হলে কি আমাদের উইল। আর যদি পাস্ট পারফেক্ট টেন্স, থার্ড কন্ডিশনাল কি বলে দেখো, থার্ড কন্ডিশনাল বলে যে ইফ যুক্ত ক্লজ, ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট মানে কি, পাস্ট পারফেক্ট বলতে বোঝায় হ্যাড প্লাস ভি3। ইফ যুক্ত ক্লজ যদি হ্যাড প্লাস ভি3 হয়, কি হয় হ্যাড প্লাস ভি3 যদি হয়, হ্যাড প্লাস ভি3 যদি হয় তখন সেখানে কি বসবে, তখন সেখানে উড তো বসবেই, সাথে উড হ্যাভ যুক্ত হবে, উড হ্যাভ প্লাস ভি3 বসবে। আগেরটা কি ছিল, আগেরটা ছিল তোমার হচ্ছে অনলি, আগেরটা ছিল তোমার হচ্ছে শুধু উড প্লাস ভি1, শুধু উড ছিল, শুধু উড ছিল, পাস্ট ইনডিফিনিট। আগেরটা ছিল হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট, শুধু উড বা শুড বসছে। আর এখন কিন্তু পাস্ট ইনডিফিনিট না, এখন কিন্তু পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু উড হ্যাভ যুক্ত হবে, হ্যাভ, একটা হ্যাভ যুক্ত হবে কিন্তু ভাইয়া, মাথা রাখতে হবে। আর এরপরে গিয়ে ভার্বের ভি3 বসবে। এক্সাম্পল খেয়াল করে দেখো, দেখো ইফ ইউ হ্যাড বট আ কম্পিউটার, হ্যাড প্লাস ভি3, এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3। সো ইফ ইউ হ্যাড বট আ কম্পিউটার, তুমি যদি একটা কম্পিউটার কেনো, তুমি যেটা কম্পিউটার কেনো, ইফ ইউ হ্যাড বট আ কম্পিউটার ইউ গেইন নলেজ, তুমি নলেজ পাবে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। এই যে দেখো উড হ্যাভ গেইনড হয়েছে, উড হ্যাভ প্লাস ভি3 কি ছিল আমাদের, এই যে উড হ্যাভ বা শুড হ্যাভ প্লাস এই যে ভি3। সো এখানেও সেম আমাদের হচ্ছে ভি3 ব্যবহার করছি আমরা, এই যে উড হ্যাভ গেইনড ভি3 বসছে, বুঝতে পারছো, ভি3 বসছে। এরপরে দেখো কি বলছে এখানে আমাদের, আমাদের আর টাইম বেশি নাই। সো দেখো ভাইয়া, লেস্ট, যদি কখনো লেস্ট পাও, লেস্ট পেলে ভার্বের পূর্বে শুড বা মাইট ব্যবহার করবা। লেস্ট পেলে, লেস্ট পেলে পরবর্তী অংশে ভার্বের পূর্বে শুড বা মাইট ব্যবহার করবা। সিম্পল নিয়ম, সিম্পল নিয়ম।
শুড পেলে লেস্ট পেলে পরবর্তী অংশে শুড বা মাইট ব্যবহার করবা। এক্সাম্পল খেয়াল করে দেখো, দে ওয়াক ফাস্ট লেস্ট, দেখো দে মিস দ্য ট্রেন, দে শুড মিস দ্য ট্রেন। আবার দেখো দে রাইট দ্য আনসার কুইকলি, তারা আনসার লিখতেছে এই ভয়ে যে লেস্ট দে শুড গেট লেস মার্ক, তারা কম মার্ক পাবে তাই তারা দ্রুত লিখতেছে। সো লেস্ট পেলে কিন্তু শুড বসবে, লেস্ট পেলে কিন্তু শুড বা মাইট। এখানে শুডের জায়গায় তুমি যদি মাইট দিতা, মাইট, তাও কিন্তু কোনো প্রবলেম ছিল না, তাও কিন্তু কোনো প্রবলেম ছিল না। সো দে রাইট দ্য আনসার কুইকলি লেস্ট দে শুড গেট লেস মার্ক, দ্যাটস ইট। এখন দেখো সিন্সের নিয়মে চলে, এটা আমাদের নিয়মটা খুব ইম্পর্টেন্ট না, আমরা এটা স্কিপ করি, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের খুব একটা প্রয়োজন নাই। জাস্ট সিন্সের ক্ষেত্রে কারণ বুঝায় সময় বুঝায়, কারণ বুঝে সময় বুঝায়। কারণ বুঝালে সিন্সের আগে পরে সেম টেন্স, আর সময় বুঝালে সিন্সের আগেটা যদি হয় প্রেজেন্ট পরেরটা হয় পাস্ট, আগেটা যদি হয় পাস্ট পরেরটা হয় পাস্ট পারফেক্ট। এটাই আর কি, আর কিছুই না। এটা জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দুটো দেখাই, শুধু এক্সাম্পলগুলো দেখাই। দেখো সিন্স ইট ইজ রেইনিং, এটা কারণ বুঝাইতেছে, কারণ বুঝালে আগে পরে সেম ভার্ব, হি ক্যান নট গো টু স্কুল, এই যে কজ বুঝায়, রিজন বুঝায়। হি ক্যান নট ইট ওয়েল সিন্স হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ তাই সে কিছু খেতে পারে না, ক্যান নট ইট প্রেজেন্ট টেন্স, তাই পরেরটাও কি আমাদের প্রেজেন্ট টেন্স। কিন্তু সিন্স দিয়ে যদি সময় বুঝায়, সময়, সময় বুঝালে আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা হয় পাস্ট, আগেরটা যদি হয় পাস্ট পরেরটা হয় পাস্ট পারফেক্ট। যেমন দেখো 10 years হ্যাভ পাসড, 10 years হ্যাভ পাসড, 10 years টাইম কি ইন্ডিকেট করছে, টাইম সময়কে বুঝিতেছে, তাহলে সিন্স হি মেট হবে, মিট না হয় কি হবে, মেট হবে। আবার দেখো 2 years পাসড সিন্স আর্জেন্টিনা ওন দ্য টাইটেল, তাহলে আর্জেন্টিনা কি হবে এখানে, হ্যাড ওন দ্য টাইটেল হবে এখানে, বিকজ এখানে আগেরটা পাস্ট পরটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে, যেহেতু সময়কে বুঝাইতেছে। যদি কারণ বুঝাইতো রিজন, আগেরটা রিজন বুঝাইতেছে, তার দুই পাশে সেম টেন্স। যদি কারণ না বুঝে সময় বুঝায়, আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট, আগেরটা পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্ট। এক্সাম্পল দেখলাম আমরা, দেন আমরা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের নিয়মে চলে যাই। খুবই সহজ দূরের নিয়ম। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে আমরা দুইভাবে সলভ করতে পারি। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে আমরা দুইভাবে সলভ করতে পারি, দুইভাবে কি আমরা সলভ করতে পারি। একটা হচ্ছে টু দিয়ে সলভ করতে পারি এবং একটা হচ্ছে কি আমরা সাবজেক্ট দিয়ে সলভ করতে পারি। টু দিয়ে সলভ করতে পারি এবং একটাকে আমরা সাবজেক্ট দিয়ে সলভ করতে পারি। সো যদি টু দিয়ে সলভ করো এরপরে ভার্বের বেস ফর্ম হবে, আর সাবজেক্ট দিয়ে সলভ করলে এরপরে ভার্বের V2 হবে। দেখো ভাইয়া টু দিয়ে সলভ করা যায়, টু দিয়ে সলভ করলে বেস ফর্ম হবে, আর যদি সাবজেক্ট দিয়ে সলভ করো তখন ভার্বের কি হবে, V2 হবে। এক্সাম্পল দেখো সিম্পল, ইট ইজ টাইম টু, এই যে টু কি আমাদের টু, টু আছে না, তাহলে ভার্বের বেস ফর্ম হবে, টু কমপ্লিট হবে। ইট ইজ টাইম টু কমপ্লিট আওয়ার সিলেবাস, টু কমপ্লিট বেস ফর্ম হবে। আর ইট ইজ হাই টাইম টু, এই যে টু এর পরে স্টাডি বেস ফর্ম হবে। বাট লুক এট দ্য থার্ড এক্সাম্পল, ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে উপযুক্ত সময়। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দ্বারা উপযুক্ত সময়কে বোঝায়। সো এটা হচ্ছে উপযুক্ত সময়। উই সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে এখানে কি হবে, ওয়েন্ট হবে। ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু স্কুল, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু স্কুল, এখানে ওয়েন্ট হবে। বিকজ দেখো কেন হবে এখানে ওয়েন্ট হবে, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট, সাবজেক্ট থাকলে এখানে কি হয়, আমাদের ওয়েন্ট হয়। সাবজেক্ট থাকলে আমাদের ওয়েন্ট কথাটি ব্যবহৃত হয়ে যায়। সবাই আশা করি বুঝতে পারছি আমরা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের নিয়মটা। এরপর আমরা চলে যাই লাস্ট নিয়মটায়, লাস্ট নিয়মটা চলে যাই আমরা আমাদের লাস্ট নিয়মটাতে চলে যাই ভাইয়া, প্রবাদ প্রবচনের নিয়মটাতে চলে যাই। দেখো প্রবাদ প্রবচনের ক্ষেত্রে ভার্ব কোনো রুলস মেনে চলে না। প্রবাদ প্রবচনের ক্ষেত্রে আমরা কি ভার্ব কোনো রুলস মেনে চলে না। প্রবাদ প্রবচনে ভার্ব কোনো কি রুলস মেনে চলবে না। সিম্পল যেভাবে আছে সেভাবে আমাদের সলভ করতে হবে। এখানে এটা মানে ভার্ব সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, এমনটা কিন্তু হবে না। সিম্পলি আমাদের বসে যাবে। যেমন দেখো স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, এখানে উইন হওয়ার কথা ছিল কিন্তু এখানে উইন্স দিয়ে দিচ্ছে। আবার দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, দেখো এখানে অ্যান্ড দিয়ে যুক্ত, অ্যান্ড দিয়ে যুক্ত দুটো মানে দুটো বিষয়, এখানে উইন্স হয়েছে, এখানেও টাইম অ্যান্ড টাইড সময় এবং স্রোত অ্যান্ড দিয়ে যুক্ত, কিন্তু এখানে কি হয়েছে, এখানে ওয়েট হয়েছে, এখানে কিন্তু এস যুক্ত হয় নাই। সো এখানে এস হয়েছে এখানে হয় নাই, এটাই প্রবাদ, এটা মুখস্থ করে ফেলতে হবে। প্রবাদগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আবার দেখো অল ইজ গুড দ্যাট গড সেন্ডস আস, তাহলে অল অনেক সবগুলো না, এখানে আর হওয়ার কথা ছিল না, আর আর হয় নাই, অল ইজ দিছে।
সো আর হওয়ার কথা কিন্তু ইজ হয়েছে, এটা প্রবাদ, মুখস্থ করতে হবে ভাইয়া, কিচ্ছুই করার নাই। সো প্রবাদ প্রবচনগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। সো আমরা কিছু এমসিকিউ দেখি, তারপরে প্র্যাকটিস করে ফেলবো। আচ্ছা এমসিকিউ আমার দেখার দরকার নাই, একটা শুধু আনসার তোমরা বলো, একটা এমসিকিউ দেখবে, এমসিকিউ 2 নাম্বার, একটা এমসিকিউর আনসার তোমরা দাও, একটা এমসিকিউর আনসার তোমরা আমাকে দাও। দেখি, সাজিদ উইল গো টু দ্য কনসার্ট টুমোরো ড্যাশ দিস, টু ওয়াচ দিস, ওয়াচিং দিস, নাকি হচ্ছে আমাদের ওয়াচ দিস, কি হবে দেখি বলো তো। সাজিদ উইল গো টু দ্য কনসার্ট টুমোরো ড্যাশ দিস, টু ওয়াচিং নাকি ওয়াচড, কোনটা হবে, কোনটা হবে দেখি জানাও তো। সাজিদ উইল গো টু কনসার্ট, বলো। ভেরি নাইস। তো সাজিদ উইল গো টু কনসার্ট টু ওয়াচ দিস, এই যে একটা উদ্দেশ্য আছে না, এখানে একটা ভার্ব, এখানে আরেকটা ভার্ব, দুটো ভার্ব, একটা বাক্যে দুটো ভার্ব হতে পারবে না, দুটো ভার্ব যেহেতু হতে পারবে না, এখানে উদ্দেশ্য বুঝিতেছে, উদ্দেশ্য বুঝালে কি হবে আমাদের, নন ফাইনাইট ভার্ব হবে, এ হবে টু ওয়াচ হবে। ভেরি গুড, টু ওয়াচ হবে আমাদের আনসার, বিকজ এটাকে নন ফাইনাইট করতে হবে এবং এখানে উদ্দেশ্য আছে, উদ্দেশ্য থাকা এখানে আমাদের টু ওয়াচ কথাটি ব্যবহার করতে হচ্ছে। ওকে, সো আমরা এটা প্র্যাকটিস করি, চলো আমরা এটা প্র্যাকটিস শুরু করি। একটা প্র্যাকটিস করব তোমাদেরকে, একটা প্র্যাকটিসের মাধ্যমে দেখবা প্রত্যেকটা নিয়ম যা যা পড়ছি সবগুলো নিয়ম এখানে আমাদের কাজে লাগতেছে, একটাও বাদ যাবে না। একটা প্র্যাকটিস করবো, বাকিগুলো তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব, তারপরে ক্লাস শেষ হয়ে যাবে। অলমোস্ট 2 আওয়ার্স আমরা ক্লাসটা করতেছি, লং টাইম ধরে আমরা ক্লাসটা করতেছি। সো আমরা এটা একবারে শেষ করে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, একটু মনোযোগ দাও। আর 5টা মিনিট সময় আমাকে দাও প্লিজ, জাস্ট 5 মিনিটস তোমার টাইম আমাকে দাও, তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে ভাইয়া। 5টা মিনিট তোমরা আমাকে কষ্ট করে টাইমটা দাও। দেখো কি বলছে এখানে, কি বলছে খেয়াল করে দেখো। ক্রিকেট ইজ আ পপুলার গেম, ক্রিকেট আমার একটি জনপ্রিয় গেম, ক্রিকেট একটা কি জনপ্রিয় একটা গেম। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, দেখো বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, এইটা একটা সাবজেক্ট, এইটা একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট। সো দুটো সাবজেক্ট যদি হয়, সাবজেক্ট যদি দুইটা হয়, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল, সিঙ্গুলার নাকি প্লুরাল, দেখি বলো তো আনসার কি হবে। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম, এই গেম থেকে তারা কি পায়, তারা আনন্দ পায়, প্লেজার পায়। সো বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম, কি হবে দেখি বলো তো ভাইয়া, আনসার কি হবে। দ্রুত দ্রুত আনসার করতে হবে, তো দ্রুত আনসার করতে হবে। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, দেখো যেহেতু সাবজেক্ট দুইটা, সাবজেক্ট যেহেতু দুইটা, এখানে ভার্ব হবে কি আমাদের প্লুরাল, প্লুরাল ভার্ব হবে। তো এখানে হবে কি, বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার, জাস্ট আনসারটা কি হবে আমাদের, গেটই হবে। আমরা যদি প্রেজেন্ট টেন্স ধরতে পারি, যদি আমরা টেন্সটাকে ধরতে পারি, তাহলে আলটিমেটলি জিনিসটা ইজিলি সলভ করা যায়, টেন্সটাকে ধরে ফেলতে পারলে। আবার দেখো, ইনফ্যাক্ট ক্রিকেট ড্যাশ দ্য জেন্টেলম্যানস গেম, ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, ক্রিকেটকে বলা হয় কি আমাদের ভদ্রলোকের খেলা। এখন ভদ্রলোকের খেলা, ক্রিকেট কি নিজে নিজেকে ডাকে, দেখি আমাকে বলো তো, ক্রিকেট কি নিজে নিজেকে ডাকে, ভদ্রলোকের খেলা কি নিজে নিজেকে ডাকে ক্রিকেট, হ্যাঁ ক্রিকেট তো আমাদের সাব বস্তু, মানে এটা আমাদের কি নিজেকে ডাকতে পারে ক্রিকেট, যে আমি এটা ভদ্রলোকের গেম, আমাকে মানে ভদ্রলোকের খেলা বলে আমাকে ডাকো। ক্রিকেট নিজে নিজেকে নাম দেয় নাই, ক্রিকেট অন্যের মাধ্যমে নামটা দিছে, অন্যের মাধ্যমে নামটা দিছে। অন্যের মাধ্যমে কিছু হইলে কি হয়, অন্যের মাধ্যমে কিছু হলে কি আমাদের প্যাসিভ। সো প্যাসিভে কি হবে আমাদের, অল টাইম ভার্বের V3 হবে, সো কল্ড হবে, কল্ড হবে, এতটুকু তো শিওর, কল্ড হবে। এখন দেখো তো ভাই, এখানে কোনো টু বি ভার্ব আছে, এখানে কিন্তু কোনো টু বি ভার্ব নাই। যেহেতু এখানে কোনো টু বি ভার্ব নাই, আমাদেরকে নিজে থেকে টু বি ভার্ব নিয়ে আসতে হবে, আমাদেরকে নিজে থেকে কি আমাদের টু বি ভার্ব নিয়ে আসতে হবে। সো প্যাসিভে আমাদের V3 বসে, ইটস ট্রু V3 করলাম, কিন্তু এখানে কোনো টু বি ভার্ব আছে নাই। ওই যে 9 নাম্বার নিয়মটা, তোমরা রেকর্ডটা দেখবা, PDF দিয়ে দিব, 9 নাম্বার নিয়মটা মিলিয়ে দেখবা, সবচাইতে বেশি ওই 9 নাম্বার নিয়মটা পরীক্ষাতে আসে সবচাইতে বেশি। সো দেখো, ইজ কল্ড, ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টেলম্যানস গেম, তাহলে এই যে ইজ কল্ডটা বসছে, এটা কি বেসিক্যালি আমাদের প্যাসিভ হওয়ার কারণে বসছে, কিন্তু প্যাসিভ হওয়ার কারণে এখানে ইজ কল্ড কথাটি ব্যবহৃত হয়েছে। সো ইনফ্যাক্ট ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টেলম্যানস গেম,
ক্রিকেটকে অন্যের মাধ্যমে ডাকা হয়, তাই প্যাসিভ V3 করলাম। আর যেহেতু টু বি ভার্ব নাই, এক্সট্রা করে আমরা টু বি ভার্ব নিয়ে আসছি। দেখো টু বি ভার্ব না আনলে কি হইতো, কথা হচ্ছে ভাইয়া টু বি ভার্ব যদি না আনতাম, টু বি ভার্ব না আনলে কি হইতো, টু বি ভার্ব যদি না আনতাম তখন বাক্যটা আলটিমেটলি হইতো না। টু বি ভার্ব না আনলে বাক্যটা আলটিমেটলি হইতো না। কেন হইতো না? কারণ এই যে দেখো কল্ড, কল্ড কি আমাদের V3 না? কল্ড কি আমাদের V3 না ভাইয়া? V3। সো কল্ড যেহেতু V3, এটা কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব, এটা আমাদের নন ফাইনাইট ভার্ব। বাক্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকে না, শুধু কল্ড দিতাম, বাক্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকতো না। সো নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট করার জন্যে এখানে ইজ এই কথাটা নিয়ে আসছি আমরা। আবার দেখো ইট ড্যাশ আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, এটা আমাদেরকে আনন্দ দেয়, এটা আমাদেরকে আনন্দ দেয়। দেখো তো ভাইয়া ইট, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? ইট আমাদের থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার না? তাই কি হবে এখানে ইট এন্টারটেইন থেকে হবে এন্টারটেইনস, ইট এন্টারটেইনস হবে, ইট এন্টারটেইনস আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। আবার দেখো এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ড্যাশ অ্যামাং দ্য প্লেয়িং নেশনস, মানে একটা বলছে ভ্রাতৃত্ববোধ, এটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয় এই ক্রিকেট খেলার মাধ্যমে। এখন ভ্রাতৃত্ববোধ কি নিজে নিজে তৈরি হয়? ভ্রাতৃত্ববোধ কি নিজে নিজে তৈরি হয় নাকি ক্রিকেট খেলার মাধ্যমে আমরা তৈরি করি, মানুষ তৈরি করে বা টিম, দুটো দেশ তৈরি করে? ভ্রাতৃত্ববোধ নিজে নিজে তৈরি হয় না, এটাও কিন্তু প্যাসিভ। তাই এই জন্য কি হবে ইজ ক্রিয়েটেড, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড কি ফ্র্যাটার্নিটি ইজ ক্রিয়েটেড অ্যামাং দ্য প্লেয়িং নেশনস, ইজ ক্রিয়েটেড। ওই যে প্যাসিভ, ভ্রাতৃত্ববোধ তো নিজে নিজে তৈরি হয় না, অন্যের মাধ্যমে একসাথে তৈরি হয়। সো অন্যের মাধ্যমে তৈরি হওয়ার কারণে সেম লজিক এখানে ইজ কল্ড, যে লজিকে হয়েছে ইজ ক্রিয়েটেড, সেম লজিকেই হয়েছে। ওকে, অ্যামাং দ্য প্লেয়িং নেশন থ্রু ইট অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ, দ্য ইংলিশ প্লে ইট হিয়ার। ইংলিশ এখানে খেলেছিল, ইংলিশটা কি আজকে খেলছে? ইংলিশটা কি এখানে আজকে খেলছে নাকি অনেক দিন আগে খেলছে? ইংলিশটা এখানে কি অনেক দিন আগে খেলছে না? সো ইংলিশ প্লেড ইট হিয়ার, ইংরেজরা এখানে অনেক আগে খেলেছিল। প্লেড দুই একটা টেন্স, পুরোটা কিন্তু প্রেজেন্ট টেন্স, মাঝখানে দুই একটা পাস্ট টেন্স হইতে পারে, প্রবলেম নাই। দ্য ইংলিশ প্লেড ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন ইট ড্যাশ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট। ইংরেজরা এখানে খেলেছিল, ইংরেজরা এখানে খেলেছিল এবং তখন থেকেই এইটা আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্তমানে চলমান। সো অবিচ্ছেদ্য অংশ, এটা আগে খেলছে, ইংরেজরা আগে খেলছে, এটার ফলাফল কি এখনো বিদ্যমান না? কোনো কাজ আগে হইছে, কোনো কাজ ওয়াজ প্লেড কেন হয় নাই? ইংলিশে তো নিজেরাই খেলছে বোকা, ওয়াজ প্লেড কেন হবে? আমি ওয়াজ প্লেড কেন করবো? এটা তো আমাদের প্যাসিভ না, ইংরেজরা তো নিজেরাই খেলছে, এটা নিজেরাই খেলছে না শামসুন নাহার? ইংরেজরা এখানে নিজেরাই খেলেছে, ইংরেজরা এখানে কি আমাদের নিজেরাই খেলছে। সো নিজেরাই খেলার কারণে আমাদের অ্যাক্টিভ বাক্য, অ্যাক্টিভ হওয়ার কারণে এখানে প্লেড হয়েছে। ওকে, আর এখানে দেখো আর একজন বলছে এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি আর ক্রিয়েটেড হয় নাই কেন? আর হবে না, কারণ এখানে ব্রাদারহুড এবং ফ্র্যাটার্নিটি আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট কোনটা? আমাদের সাবজেক্ট হচ্ছে এসেন্স, একটা সেন্স তৈরি করে, সেন্স এটা আমাদের হেড ওয়ার্ড, পুরোটা মিলেই সাবজেক্ট। এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি পুরোটা মিলেই সাবজেক্ট। ভ্রাতৃত্ববোধ তৈরি হয় না, ভ্রাতৃত্ববোধের একটা সেন্স তৈরি হয়। সেন্সটা মেইনলি আমাদের হেডওয়ার্ড কোনটা? আমাদের হেডওয়ার্ড হচ্ছে আমাদের এসেন্স। তো সেন্স যেহেতু আমাদের আনকাউন্টেবল নাউন, দ্যাটস এখানে কিন্তু ইজ বসবে, আর কিন্তু বসবে না। এখানে ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটিকে ইন্ডিকেট করে না, এখানে ইন্ডিকেট করছে একটা সেন্স তৈরি হয়, সেন্স, সেন্সটাকে ইন্ডিকেট করছে, সেন্স কিন্তু সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ইজ ক্রিয়েটেড। আচ্ছা, দ্য ইংলিশ প্লেড ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন ইট বিকাম, আগে শুরু হয়েছে, আগে শুরু হয়েছে, এখনো চলমান, ফলাফল আগে শুরু হয়েছে এখনো চলমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সিন্স দেন ইট হ্যাজ বিকাম হবে, সিন্স দেন ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টেগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে আমাদের বিনোদনের। আওয়ার টিম ড্যাশ অফ স্কিল প্লেয়ার্স, আমার টিম, টিম কিন্তু আমাদের সিঙ্গুলার, একটা টিম, থার্ড পারসন সিঙ্গুলার। তো এখানে কি হবে? কনসিস্ট থেকে হয়ে যাবে কনসিস্টস, কনসিস্টস, ঠিক আছে, কনসিস্টস অফ স্কিল প্লেয়ার্স। দে অলরেডি শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, দে অলরেডি হ্যাভ শোন, দে অলরেডি কি
হ্যাভ শোন, দেখো ওইটা আমরা জানি না, রিসেন্টলি, অলরেডি, হ্যাঁ, জাস্ট নাও, এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো দ্যাটস এখানে হ্যাভ শোন দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, বাট ইট ইজ দ্য ম্যাটার অফ সরো দ্যাট sometimes our players play so poorly। দেখো our players প্লুরাল, প্লুরালে কিন্তু এস বাই এস বসবে না, এখানে প্লেই বসবে। আমাদের প্লেয়াররা এতটাই খারাপ খেলে যে সবসময় সামটাইমস হলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সামটাইমস হলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সামটাইমস হলে কি হয় আমাদের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এস বসে নাই, বিকজ প্লেয়ার্স কিন্তু এখানে প্লেয়ার্স প্লুরাল, তাই এখানে কি হয়েছে আমাদের, প্লে হয়েছে। আওয়ার প্লেয়ার্স প্লে সো পুয়ারলি দ্যাট আওয়ার কান্ট্রিমেন বিকাম অ্যাস্ট্রোনাইজড। তাহলে আওয়ার কান্ট্রিমেন বিকাম থেকে হয়ে যাবে কি আমাদের বিকেম, সরি বিকামই হবে, এখানে আনসার যা আছে বিকামই হবে, বিকজ কান্ট্রিমেন কি প্লুরাল না, কান্ট্রিমেন কি আমাদের প্লুরাল। সো প্লুরাল হওয়ার কারণে এখানে তোমার হচ্ছে বিকাম প্রেজেন্ট ফর্মটাই বসবে। ওকে, সবাই কি বুঝতে পারছি এইটা? সবাই কি প্রত্যেকটা ব্যাখ্যা কি বুঝতে পারছি? সবগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, দুই একটা পাস্ট টেন্স, হ্যাঁ, দুই একটা পাস্ট টেন্স, কারণ ইংলিশটা যেটা আমাদের পাস্ট টেন্সে বসছে, ইংলিশে তো আগে খেলছে, আগে খেলার কারণে এটা আমাদের পাস্ট টেন্স হয়েছে, আর বাকিগুলোকে আমরা প্রেজেন্ট ফর্ম দিয়ে করছি। দেখো প্লেয়ার্স প্লুরাল, এই জন্য প্লেই হয়েছে, প্লেইজ হয় নাই। আবার দেখো বিকাম, কান্ট্রিম্যান প্লুরাল, এই জন্য বিকামস হয় নাই, বিকাম হয়েছে। এটা প্রেজেন্ট টেন্স। আমাদের প্লেয়াররা এতটাই খারাপ খেলে মাঝে মাঝে যে আমরা অবাক হয়ে যাই। এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রায়শই কাজটা ঘটে, প্রায়শই তারা খারাপ খেলে এবং আমরা অবাক হয়ে যাই। অলরাইট, সবাই বুঝতে পারছি। দেখো এখানে সবগুলো আনসার দেওয়া আছে, ভাই এখানে আর দেখাচ্ছি না। সো এইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, খুবই সহজ। এ পুয়ার ম্যান ওয়ান্স পুট ইন আ জেল, এটা পাস্ট টেন্স, এটা গল্প, পুরোটা আমাদের পাস্ট টেন্স থেকে আসছে। সো ম্যাক্সিমাম শব্দ কিন্তু এখানে পাস্ট টেন্সে হবে। তোমরা যে নিয়মগুলো পড়ালাম সেই নিয়মগুলো একটু জাস্ট গো থ্রু করলেই হয়ে যাবে তোমাদেরকে। আজকেও হারলো। তো তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিই, জাস্ট এইটা করবা, একটা তোমরা স্ক্রিনশট নিয়ে যেতে পারো চাইলে, আমরা তো স্লাইড দিয়ে দিচ্ছি, রাইট? ওকে, আমরা স্লাইড দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো, না নিলে সমস্যা নাই, আমি স্লাইড দিয়ে দেবো। যদিও স্লাইডে আনসার দেওয়া আছে, কেউ কিন্তু আনসার দেখবে না। তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, এটা হচ্ছে 2 নাম্বার প্র্যাকটিস, এবং তোমার হচ্ছে 3 নাম্বার প্র্যাকটিসটা, এই যে 3 নাম্বার প্র্যাকটিস, 2 নাম্বার প্র্যাকটিস এবং 3 নাম্বার প্র্যাকটিস, 2 এবং 3 নাম্বার প্র্যাকটিস তোমরা একটু হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক করে প্লিজ তোমরা হচ্ছে আমাকে একটু মানে গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে? তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে তোমাদেরকে আমি ক্লাসে কমপ্লিট করতে চাই। এই গ্রুপের মধ্যে আমি এটা পোস্ট করে দিব, পোস্ট করলে তোমরা হচ্ছে আমাকে একটু ওই পোস্টের কমেন্টে তোমরা হচ্ছে হোমওয়ার্কটা সাবমিট করে দিও। ক্লাসটা কেমন লেগেছে এই ফিডব্যাকটা তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? ইনশাল্লাহ আমাদের এফআরবিটা আমাদের কদিন পরে তো আমরা এফআরবি লঞ্চ, আমাদের এফআরবি ক্লাস শুরু হচ্ছেই, অলরেডি আমাদের এফআরবি লঞ্চ হয়ে গেছে। সো তোমরা যারা আমরা এখন আমাদের এফআরবিতে যুক্ত হওনি, আমরা এরকম ডিটেলসে দেখো 2 ঘন্টা করে ক্লাসটা হয়েছে একটা টপিকে, 2 ঘন্টা একটা টপিকে ক্লাস হয়েছে। সো আমাদের কিন্তু আরও ডিটেলসে কিন্তু এফআরবিতে ক্লাসগুলো হবে, আরও সুন্দর লেকচার শিট সহকারে, প্র্যাকটিস শিট সহকারে, সব কিছু কিন্তু আমরা ইন ডিটেলসে তোমাদেরকে প্রোভাইড করছি। মডেল টেস্টও সেখানে হবে। তোমাদের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বোর্ড পরীক্ষা সব কিছুতে 100% প্রস্তুতি আমরা এসএস থেকে করে দিচ্ছি। তো তোমরা প্লিজ সম্ভব হলে আমাদের এফআরবিতে জয়েন করবা, এবং আমাদের এফআরবিতে জয়েনে তোমার প্রিপারেশনকে আরও এক ধাপ সামনের দিকে নিয়ে যাবা। তো সবার সাথে আমাদের এফআরবি ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। অ্যান্ড তার আগে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, সেখানে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। কারো ক্লাস বুঝতে অসুবিধা হয়ে থাকলে রেকর্ড থাকবে গ্রুপে, রেকর্ড দেখে নিবা। অ্যান্ড অলসো ইয়েস, ক্লাসটা কেমন লেগেছে এটা আমরা যখন পোস্ট করে দিব, পোস্টের কমেন্টে হোমওয়ার্ক সাবমিট করবা এবং ক্লাসের ফিডব্যাকটা দিয়ে দিবা। অলরাইট, সবাই ভালো থেকো। হ্যাঁ, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ক্লাসে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দ্য ক্লাস অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো থেকো, ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।